আসসালামু আলাইকুম। আপনারা এই চ্যানেলের মাধ্যমে আমার সাথে যুক্ত থেকে আপনাদের নিজেদের নলেজ শেয়ার করতে পারবেন এবং আমিও এই চ্যানেলের মাধ্যমে আমার নলেজ আপনাদের কাছে শেয়ার করার প্রচেষ্টা চালাবো। নলেজ শেয়ার করব কীভাবে? আমি মূলত এই চ্যানেলে ফিজিক্স এবং ম্যাথমেটিক্স এই দুইটা সাবজেক্টকে রিলেট করে, প্রকৃতির সাথে রিলেট করে মানে ফিল করতে, আমি যেভাবে ফিল করি সেই ফিল করার ওয়েটা আপনাদের সাথে শেয়ার করব। এবং যদি আমার কোনো জায়গায় ভুল থাকে তাহলে আপনারা অবশ্যই আমার ভুলটা ধরিয়ে দেবেন। কেননা আমি চাই শিখতে, আমি চাই জানতে, আমি চাই চিন্তা করতে, আমি চাই এই জিনিসটাকে প্রকৃতির সাথে রিলেট করতে, ফিল করতে। এখন আজকে আমি আপনাদের সামনে খুব সুন্দর একটা বিষয় নিয়ে, খুব সুন্দর একটা জিনিস আপনাদেরকে ফিজিক্স এবং ম্যাথমেটিক্সের সাথে, অ্যাকচুয়ালি এই জিনিসটাতে ফিজিক্স অতটা নেই যে জিনিসটা আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব, পিওর ম্যাথমেটিক্সের সাথে ফিল করিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, ধরুন বিষয়টা শুরু করি, চলেন। ধরুন আপনি পানি খাচ্ছেন বা পানি পান করছেন, যেটাই হোক। আপনি জেনারেলি আমাদের বাসা বাড়িতে যেরকম গ্লাসগুলো থাকে সেগুলো শেপ কিছুটা এরকম হয়, যে পিওর সিলিন্ডার আকৃতির হয় না, বা ব্যালন শেপ যেটাকে আমরা বলি, 9-10 শিখে আসছি যে পরিমিতি ব্যালন আকৃতি, সিমিলার মানে কিছুটা এরকম আকৃতির হয়, যে নিচের রেডিয়াসটা, নিচের যে এরিয়াটা আছে, এখানে বৃত্তাকার যে এরিয়াটা নিচে আছে, ওইটার রেডিয়াসটা যদি আমি R1 ধরি, উপরের যে রেডিয়াসটা সেটা R2 ধরি, তাহলে সাধারণত আমাদের গ্লাসগুলোতে নিচের রেডিয়াসটা থেকে উপরের রেডিয়াসটা বড় হয়। আচ্ছা, এগুলা পরে আলোচনা করি, রেডিয়াস কোনটা কার থেকে বড়। আপনি পানি খাচ্ছেন, আপনি একটা গ্লাসে এরকম শেপের একটা গ্লাসে পানি খাচ্ছেন, পানি পান করছেন। এখন হঠাৎ আপনার মনে হলো যে আপনি কতটুকু পানি পান করেছেন সেটা আপনি মেজার করবেন, নির্ণয় করবেন, যে আপনি মানে কী পরিমাণ পানি পান করছেন, ওই পানির ভলিউমটা কত, যে পরিমাণ পানি পান করছেন ওটা আপনি মেজার করার চেষ্টা করবেন। কীভাবে মেজার করবেন? আপনি এই গ্লাসের যদি ভলিউম জানেন, এই গ্লাসের যে ভলিউম সেটা আমি ধরি ভি, এই গ্লাসের ভলিউমটা যদি আপনি জানেন, তখন আপনি কি করতে পারবেন, আপনি কতটুকু পানি খেয়েছেন সেটা মেজার করতে পারবেন। ধরেন আপনি ফুল গ্লাস খেয়েছেন, গ্লাসটা একবারে ফুল, এতটুকু পর্যন্ত পানি খেয়েছেন, ফুল গ্লাস অফ ওয়াটার, মানে এক গ্লাস পানি পুরা খাইছেন। আপনার এই পুরো গ্লাসের ভলিউম যদি আপনি বের করতে পারেন, তাহলে আপনি বের করতে পারবেন যে আপনি কতটুকু পানি খাইছেন। আচ্ছা, ভালো কথা, বাট আপনার এখন ভলিউমটা বের করতে গেলে আপনার গ্লাসের ভলিউমটা জানা লাগবে, কতটুকু পানি খাইছেন। এখন সমস্যা হচ্ছে আপনি গ্লাসের ভলিউমটা জানেন না। কীভাবে গ্লাসের ভলিউমটা জানেন না? দেখেন, আপনি জানেন হচ্ছে ব্যালন শেপ আকৃতির গ্লাসের ভলিউম, আপনি জানতেও পারেন এই গ্লাসের ভলিউম, আমি জানি না আপনি জানেন কি না। বাট আমি যখন ধরেন আমি ওই মানুষটা, আমি যখন আমি এটা মাপতে যাব, তখন আমি এই যে এরকম জেনারেল শেপ যে গ্লাসগুলো বাসা হইতে, আমি ওই গ্লাসের ভলিউম কীভাবে মেজার করতে আমি জানি না, কারণ আমি শিখে আসছি যে এরকম একটা শেপের, ব্যালন শেপের পাত্রের ভলিউম, যে এটার হাইট যদি আমি মাপি এইচ, দেন এটার রেডিয়াস, নিচেরটা যে রেডিয়াস উপরেরটাও সেম রেডিয়াস হতে হবে। তখন আমরা ভলিউম কীভাবে মেজার করি, ভলিউম ইজ ইকুয়াল এরিয়া ইন্টু হাইট। এখন এই যে এটার নিচের এরিয়াটা কত, পাই/r স্কোয়ার, এটা বৃত্ত, নিচের শেপটা বৃত্তাকার শেপ, তো বৃত্তের ক্ষেত্রফল পাই/r স্কোয়ার ইন্টু এইচ। তখন এই গ্লাসটার, এই গ্লাসটার ভলিউমটা আমার আসছে কি, পাই/r স্কোয়ার এইচ। আপনি যদি এই ধরনের গ্লাসে পানি খাইতেন, তখন আপনি বলতে পারতেন যে আপনি কতটুকু পানি খাইছেন, এটা আপনি উইদিন জাস্ট 1 মিনিট আপনি মেজার করতে পারতেন, যে হাইটটা মেপে নেবেন অ্যান্ড দেন রেডিয়াসটা মেপে নেবেন, নিচের যে রেডিয়াসটা, ডায়ামিটার মাপবেন, ডায়ামিটারে 2 দিয়ে ভাগ দিবেন, ওটাই রেডিয়াস আসবে। অথবা আপনি চাইলে ডিরেক্ট রেডিয়াস মাপতে পারেন। এখন এই যে আপনি এই গ্লাসের ভলিউম কিন্তু নির্ণয় করতে পারছেন, তখন আপনার মাথায় চিন্তা আসলে, আরে আমি তো এই শেপের গ্লাসের ভলিউম নির্ণয় করতে পারি। তখন আপনি কী করবেন বলুন তো? আপনি এই গ্লাসের যে পানিগুলা, এই আপনার কাছে ধরেন এরকম শেপের একটা গ্লাস আছে, মনে করেন বাসায় এরকম শেপের গ্লাস আছে, বাট আপনি এই গ্লাসে পানি খান নাই, খাইছেন এই গ্লাসে। তখন আপনি কী করবেন, এই গ্লাসের যে পানিগুলা,
এই গ্লাসের আবার পুরাবেন, এই গ্লাসটা সম্পূর্ণ গ্লাসটা আপনি পানি দ্বারা ভর্তি করবেন। ভর্তি করার পরে যতটুকু পানি খেয়েছেন অতটুকু ভর্তি করবেন। ওই গ্লাসের পানিগুলো আপনি এতটুকু খাইছেন তো, ওই গ্লাসের সবগুলো পানি আপনি এই গ্লাসে ঢালবেন। ঢালি আমি ধরেন এই গ্লাসের সবগুলো পানি আমি এখান থেকে নিয়ে আসি। এই গ্লাসের সবগুলো পানি আমি এই সিমিলার যে গ্লাসটা ছিল আমার কাছে, যেটার ভলিউম আমি মেজার করতে পারি, যে এই জিনিসটার ভলিউম আমি মেজার করতে পারি, তখন আমি এই গ্লাসে ঢালবো পানিগুলা। দেখলাম যে পানিগুলো এই গ্লাসে ঢালার পর এই গ্লাসের এতটুকু পর্যন্ত, ধরেন আপনি দেখছেন যে এতটুকু পর্যন্ত পানিগুলো উঠছে, ঠিক আছে। এই সম্পূর্ণ গ্লাস হতে হবে তেমন তো কোনো কথা নেই, আবার এই গ্লাসটা শেষ হয়ে যেতে পারে, পানি এখানে কিছু থেকে যেতে পারে। বাট ধরে নেন আপনি এই সম্পূর্ণ যতটুকু পানি খাইছেন ওগুলো এখানে ঢালার পর পানিগুলো এতটুকু হয়েছে। হওয়ার পরে তখন আপনি ইজিলি মাপতে পারবেন যে আপনি কতটুকু পানি খাইছেন। এই হাইটটা মেপে নেবেন, কারণ এই গ্লাসের যে এই যে উপরে রেডিয়াস, মানে প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা লেয়ারে এই গ্লাস এই শেপের যে গ্লাসটা প্রত্যেকটা লেয়ারে রেডিয়াস কি সেম, এটার মতো এরকম এটা রেডিয়াস সেম না। এখানে যে রেডিয়াস উপরে সেই রেডিয়াস নেই, মাঝখানে যে রেডিয়াস উপরে সেই রেডিয়াস নেই, এটার প্রত্যেকটা লেয়ারে কি রেডিয়াস সেম। তখন আপনি এই গ্লাসের পানিগুলো এখানে ঢেলে নিয়েছেন, তো এখানে ঢেলে নেওয়ার পরে এখানে যা পানি ছিল সবগুলোই কিন্তু এখানে ঢালছেন আপনি, ঠিক আছে না। তো ঢালার পরে আপনি এই গ্লাসের রেডিয়াস এই গ্লাসের ভলিউম মাপতে পারেন। তো ধরে নিলেন এতটুকু পর্যন্ত পানির লেয়ার আসছে, তাহলে এতটুকু পর্যন্ত হাইট মেপে নেবেন, যতটুকু ভলিউম মাপবেন অতটুকু তো উচ্চতা মেপে নেবেন যতটুকু। তো নিচের এই যে রেডিয়াসটা তার বড় লাগবে না, সেটা পাই আর স্কোয়ার। তো এখন আপনি কতটুকু পানি খেয়েছেন সেটা মেজার করে নিলেন কিভাবে, যে পাই আর স্কোয়ার, এটা ধরেন H1, যে এতটুকু পরিমাণ আপনি পানি খেয়েছেন, তো পাই আর স্কোয়ার H1 পরিমাণ আপনি পানি খেয়েছেন। বাট আপনি এটা ডিরেক্ট ওই গ্লাসে মেজার করতে পারেন নাই, কারণ আপনি ওই গ্লাসের ভলিউম নির্ণয় করতে পারেন না। আপনি এই শেপের ভলিউম নির্ণয় করতে পারেন। লাকিলি আপনার কাছে ফরচুনেটলি বাসায় এই ধরনের গ্লাস ছিল, তখন আপনি কতটুকু পানি খেয়েছেন সেটা মেজার করতে পারছেন। কীভাবে? আপনি সবগুলো পানি এখানে ঢেলে নিয়েছেন, ঢেলে নেওয়ার পরে এখানে যতটুকু আয়তন দখল করছে ওই আয়তনটার ভলিউম মেপে নিয়েছেন, তার মানে ওই কতটুকু পানি তো আপনি খাইছেন। এই পানি সেম পানিগুলোই আপনার যখন ওই গ্লাসে ছিল তখন আপনি মাপতে পারেন না। আচ্ছা, আপনি আরেকটা ওয়েতে মাপতে পারেন। কীভাবে মাপতে পারেন? আপনি ভলিউমের আর ডেন্সিটির যেই সূত্রটা আছে, যে মানে মাসের সাথে ভলিউম এবং ডেন্সিটির যে সম্পর্ক আছে ওটা দিয়ে মাপতে পারেন। এটা একটু ধরেন ফিজিক্স যেভাবে ইউজ করি আর কি, এটা এই যে ইকুয়েশনটা কিন্তু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, বাট ইউ ক্যান সে দ্যাট ইটস ফিজিক্স। ইউ আর মেজারিং, মানে আপনি এটা মাপতেছেন ফিজিক্স ইউজ করে। কীভাবে ফিজিক্স ইউজ করে? কারণ এই যে মাসের সাথে ভলিউম এবং ডেন্সিটির যে সম্পর্কটা, এই সম্পর্কটা আপনাকে ফিজিক্স দিছে একটা ম্যাথমেটিক্যাল আকারে, মানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে এই সম্পর্কটা আপনাকে ফিজিক্সে দেয় যে মাস ইজ ইকুয়াল ডেন্সিটি ইন্টু ভলিউম। মাস ইজ ইকুয়াল ডেন্সিটি ইন্টু ভলিউম, যে কোনো কিছুর ক্ষেত্রে, নট অনলি ওয়াটার। তো আপনি কী করবেন? ধরেন আপনার কাছে এই শেপের গ্লাসটা নাই, আপনার কাছে ওজন মাপার যে মেশিনটা সেটা আছে। আপনি ফার্স্টে এই যে গ্লাসটার আমি আবার রাখলাম না, ফার্স্টে এই যে আগে সমস্যা নাই, দেখেন কীভাবে মাপতে পারেন। মানে ফার্স্টে ওই গ্লাসটাই, এটা এ গ্লাস আমি নাম দিলাম আর কি, সেম গ্লাসটাই, ড্রয়িংয়ে একটু উল্টাপাল্টা হতে পারে। দেখেন আপনি সেম গ্লাসটাই পানি ছাড়া খালি গ্লাসটার ওজন মেপে নেবেন, পানি ছাড়া। ধরেন একটা মেশিনের উপর বসায় আপনি খালি গ্লাসটার পানি ছাড়া কী মেপে নেবেন? ভর। ওয়েট যে মেশিনগুলো, ওগুলো আমাদেরকে ওয়েট দেয় না, আমাদেরকে দেয় হচ্ছে ভর, মাস। ওয়েট তো হচ্ছে 9.8 দ্বারা গুণ করলে, বা মানে জি দ্বারা গুণ করলে যে স্থানে যার মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা নেট অ্যাক্সিলারেশন যেমন, ওইটা দিয়ে গুণ করলে মাসকে, সেটা হচ্ছে আমাদের ওয়েট। বাট এখানে আমাদেরকে যে মেশিনে যে জিনিসটা মেজার করে সেটা আমাদের অ্যাকচুয়ালি ওয়েট না, সেটা হচ্ছে কি মাস। তার মানে আমি এই মেশিন দ্বারা আমি এই গ্লাসের খালি গ্লাসের মাস মেপে নিতে পারবো। এবারে খালি গ্লাসের মাসটা হচ্ছে আমার mg, ধরে নিলাম m গ্লাস খালি গ্লাসের। এরপরে কী করব? খালি গ্লাসের মাস মেপে নিছি, এরপর আমি গ্লাসটাতে পানি ঢালবো। কী করব? গ্লাসটাতে পানি ঢালবো। এটা লিখি আমি, খালি গ্লাসের মাস, খালি গ্লাস, পানি ছাড়া গ্লাস।
এই গ্লাসে কি পানি নাই। এরপর আমি এই গ্লাসে পানি ঢালবো, ঠিক কতটুকু, যতটুকু আমি খাইছি এতটুকু পরিমাণ পানি ঢালবো। তখন তখন মাছ চেঞ্জ হবে না, এই যে মেশিনের মিটারে মাছ, কারণ আপনি পানি দিয়েছেন, পানির মাছ আছে না, তখন যে মাছটা আসবে সেটা দিলাম হচ্ছে আমি MGW, মানে এখানে গ্লাসেরও মাছ আছে। এই যে মেশিন যে মাছটা রিড করবে আপনাকে, মানে দেখাবে, শো করবে, সেটা হচ্ছে যে গ্লাসের মাছটাও দেখাবে এবং যতটুকু পানি দিয়েছেন ওই মাছটাও দেখাবে। মোট মানে এই মেশিন যে পরিমাণ মাছ তার উপর দেওয়া হয়েছে সম্পূর্ণটা আপনাকে দেখাবে। তো আপনার কাছে তখন কি থাকবে, গ্লাসের মাছও থাকবে এবং পানি যতটুকু দিয়েছেন ওই মাছটাও থাকবে। তো এখন আপনি বলেন, এখানে আপনার মাছ কি আছে? এখানে আপনার মাছ আছে M গ্লাস প্লাস M ওয়াটার। এই জায়গায় মানে গ্লাসের, খালি গ্লাসের মাছও আছে, ওয়াটারেরও মাছ আছে, মানে M গ্লাস ওয়াটার। মানে আপনি এখন দেখেন আপনি কতটুকু পানি দিয়েছেন, মানে আপনি কতটুকু পানি খাইছেন ওটার ওজন কিন্তু আলাদা করে মাপতে পারবেন না, কারণ আপনি এটা কোন পাত্রে নেবেন, যে বুঝবেন কেমন আমি এতটুকু খাইছি। নট অনলি মানে আপনি যখন এই পাত্রে ঢালবেন পানি তখন বুঝবেন যে আমি এতটুকু খাইছি। তার মানে আপনি এখন বুঝতে পারতেছেন যে আপনি যে মানে যে পরিমাণ পানি খাইছেন ওই পরিমাণ পানি গ্লাসে ঢালছেন। ভালো কথা। এখন আপনি আমাকে বলেন যে আপনি যে কি পরিমাণ কত ভরের পানি খাইছেন সেটা কি মাপতে পারবেন? পারবেন, কারণ এই যে এখন যে জিনিসটা আছে M গ্লাস ওয়াটার, হ্যাঁ, এখানে কার কার ভর আছে বলেন তো, কার কার ভর আছে? M গ্লাস প্লাস M ওয়াটার, এই জিনিসটার ভর আছে না, M গ্লাস প্লাস M ওয়াটার, এটা ইকুয়াল কি বলেন তো? M গ্লাস অফ ওয়াটার, মানে এই জিনিসটা আমি যেটা ধরছি যে গ্লাস প্লাস ওয়াটার রাখবো। আচ্ছা এখন আপনি আমাকে বলেন, এই যে সম্পূর্ণ জিনিসটা থেকে এই যে M গ্লাস ওয়াটার এই জিনিসটা থেকে যদি এখানে কার কার ভর আছে, খালি গ্লাসের ভর আছে এবং গ্লাস ভর্তি পানির, মানে এই যে এখানে মূলত হচ্ছে আপনার গ্লাস ভর্তি পানির ভর আছে। এই যে M গ্লাস ওয়াটার, এটা হচ্ছে গ্লাস ভর্তি পানির ভর। এখন এখানে গ্লাস ভর্তি পানিতে পানির ভর আছে, গ্লাসের ভর আছে। এখান থেকে যদি আপনি খালি গ্লাসের ভরটা বিয়োগ করে দেন, বোঝার চেষ্টা করুন, এখান থেকে যদি আপনি খালি গ্লাসের ভরটা বিয়োগ করে দেন তখন আপনার কাছে আর থাকবে কি? ধরেন M গ্লাস প্লাস M ওয়াটার, এখান থেকে আপনি খালি গ্লাস MG এটার ভরটা বিয়োগ করে দিয়েছেন, হ্যাঁ, এই যে MG চলে গেল, আর আপনার কাছে থেকে যাবে কি? অনলি M ওয়াটার। তাহলে আপনি খালি তখন যতটুকু পানি খাইছেন ওই পানির ভর কি মাপতে পারতেছেন, মেশিন দ্বারা মেপে নিলেন কতটুকু পানি খাইছেন ওইটার ভর। এই পাত্র দিয়ে আপনি এক্সাক্ট মাপতে পারবেন, মানে পুরোপুরি এক্সাক্ট না হলেও কাছাকাছি এক্সাক্ট মাপতে পারবেন, কারণ আপনি এই পাত্রে পানি খাইছেন, অন্য পাত্র দিয়ে আপনি ভরটা এইভাবে মাপতে পারবেন না। এটা এমন না যে আপনি জাস্ট পানিটা ঢেলে দিবেন, গ্লাস থেকে পানিটা ঢেলে মেশিনের উপর রেখে দিবেন, এটা থাকবে এখানে ভর মাপবেন, এভাবে মাপতে পারবেন না। যে এই ওয়ে দিয়ে মাপতে পারবেন যে গ্লাসে পানি খেয়েছেন, গ্লাসটা বসাবেন, গ্লাসের উপর পানি ঢালবেন, গ্লাস ভর্তি পানির ভর পাবেন, ওইখান থেকে খালি গ্লাসের ভরটা বিয়োগ করে দিবেন, দেন আপনি যতটুকু পানি খাইছেন বা পান করছেন ওই পানির ভরটা পাইবেন। আচ্ছা আমার এখন পানির ভরটা পেয়ে কী লাভ? আমার তো দরকার আমি কি পরিমাণ ভলিউমের পানি খাইছি, এই পানির ভর মাপছি। কেন মাপছি? কারণ এই যে ইকুয়েশনের জন্য, এই ইকুয়েশন আমি দেখতেছি যে আমি যদি কোনো রকমের পানির ভরটা জানি দেন আমি ভলিউমটা বের করতে পারবো, কারণ আমি নর্মালি ওয়াটারের ডেন্সিটি জানি কি 10 কিউব কেজি মিটার পার কিউব, কেজি মানে 1000 কেজি মিটার পার কিউব, এটা হচ্ছে ওয়াটারের ডেন্সিটি, মানে নর্মালি ওয়াটারের ডেন্সিটি। এখন দেখেন আপনি এটা জানেন, রো ডেন্সিটি জানেন, আপনার বের করা লাগবে ভলিউম। দেন আপনি তখন কি করতেছেন যে আমি যদি ওয়াটারের মাসটা জানতে পারি, হ্যাঁ আমি তো ভলিউমটা ইজিলি নির্ণয় করতে পারবো। দেন ওয়াটার মাস নির্ণয় করার জন্য আপনি এই যে প্রসেসটা ইউজ করছেন। দেন ওখান থেকে আপনি কি M গ্লাস ডিভাইডেড বাই রো করে দিলে আপনি ভলিউমটা জেনে যাচ্ছেন। M গ্লাস ডিভাইডেড বাই রো যদি আপনি করে দেন দেন আপনি কি জেনে যাচ্ছেন? ভলিউম। আপনি দুইটা ওয়েতে ভলিউম নির্ণয় করে ফেললেন, ইউ আর সাকসেস এনাফ দ্যাট হাউ মাচ ওয়াটার, মানে আপনি কতটুকু পানি খাইছেন সেটা হচ্ছে যে আপনি নির্ণয় করতে পারছেন। মাফ করবেন না, আমার মাঝে মাঝে মুখে মানে ইংলিশ পারি না, তাও মুখে ইংলিশ চলে আসে, এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যতটুকু সম্ভব বাংলা বলার চেষ্টা করব। দেখেন তার মানে আপনি ভলিউমটা নির্ণয় করবেন। এখন আপনার কাছে আমার কোয়েশ্চেন, এই যে দুইটা জিনিস ফার্স্টে মাপছেন এরকম একটা শেপের পাত্র দিয়ে পানিটা ঢেলে মেপে নিচ্ছেন, দেন একটা মেশিন দ্বারা
মাপছেন, এই যে এই দুইটা জিনিস আপনার কাছে নাও থাকতে পারে, এই দুইটা জিনিস থাকবে। এই ফার্স্ট অফ অল এই ধরনের শেপের গ্লাস থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এই ধরনের শেপের গ্লাস আছে যেমন কোনগুলো, ওই যে মগ, যেগুলো আমরা মগ বলি, যেগুলো সিমিলারলি মানে অনেক সময় এই ধরনের প্লাস্টিকের যে মগগুলো, এগুলার আপার রেডিয়াস অ্যান্ড লোয়ার রেডিয়াস সেম থাকে। ওজন মাপার মেশিন আপনার কাছে থাকতেও পারে নাও থাকতে পারে। এখন যদিও থাকে, আপনি মেশিন দিয়ে মাপবেন, এই করবেন সেই করবেন, ওগুলো অনেক ঝামেলা, ঘরে বসে সেই সব কাজ করবেন, অনেকে দেখতেই পারে যে কী করতেছে, যে ফালতু কাজ, উল্টাপাল্টা জিনিস, হ্যাঁ মাপে কী লাভ। এর চেয়ে বরং আপনি যদি এই যে এই ধরনের শেপের, এই ধরনের যে শেপ, এই ধরনের শেপের গ্লাসের ভলিউম নির্ণয়ের যদি কোনো ফর্মুলা জানেন, যেরকম আপনি ব্যালেন্স শেপের ফর্মুলা জানেন, পাইয়ের স্কোয়ার এইচ, ব্যালেন্স শেপ নির্ণয়ের ফর্মুলা জানেন না, পাইয়ের স্কোয়ার। এই ধরনের জেনারেল শেপের ফর্মুলা যদি আপনি জানেন, তখন আপনি জাস্ট বাই ইউজিং ক্যালকুলেটর ইউ ক্যান মেজার দ্যাট হাউ মাচ ওয়াটার ইউ হ্যাভ ড্রিঙ্ক, আপনি কতটুকু পানি পান করছেন সেটা আপনি বের করতে পারবেন। জাস্ট মানে ক্যালকুলেটরে ওই ফর্মুলা বসায়, মানে ক্যালকুলেটর ফর্মুলা বসানো, ফর্মুলা আপনি নিজের মনে মনে থাকবে, ওই ক্যালকুলেটরে জাস্ট এই যে মানগুলো বসাবেন, হাইট কতটুকু, R1 কতটুকু, R2 কতটুকু, রেডিয়াস। হ্যাঁ, এখন আপনার মাথায় চিন্তা আসলে যে আরে ভাই আমি এইভাবে কাজটা না করে দেখি আমি ফর্মুলাটা ডিরাইভ করতে পারি কিনা যে এই ধরনের শেপের জন্য, যে তখন আমার কী হবে, বের করতে পারবো ইজিলি। আসি দেখি আমরা এই ধরনের শেপের জন্য ডিরাইভ করি। আমার বলেন তো আমরা কেন ডিরাইভ করতেছি? কারণ ধরেন আমাদের কাছে এগুলো নাই, বা এই যে কাজগুলো আমি করলাম এগুলো করতে আমার কাছে অকওয়ার্ড লাগতেছে, মানুষ আছে সামনে, হ্যাঁ অনেক কিছুই ধরেন। যদি এগুলো ইজি ওয়ে, একবার ইজি ওয়ে, যেমন এটা একবার ইজি, যদি এরকম শেপ আপনার কাছে থাকে ইজিলি আপনি মেপে নিতে পারবেন। এরপরে এটা হচ্ছে মানে টাফেস্ট, যে কেন আপনার ওজন মাপতে হবে, বিয়োগ করতে হবে, এই সেই ওজন মাপার মেশিন থাকতে হবে। যাই হোক, এইভাবে আপনি যে কাজটা করবেন সেটা আপনি চিন্তা করবেন। এখন দেখি আমরা ডিরাইভ করার চেষ্টা করি ওই জেনারেল ফর্মের গ্লাসের। এটা আমার মাথায় কেন আসলো যে আমার দরকার, আমি যদি জানতাম তাহলে আমার এত কষ্ট করা লাগতো না। দেখি ম্যাথমেটিক্স আমাদেরকে কি বলে, যে আমি কি পারবো। এখন দেখেন আমি জাস্ট এই শেপের যে গ্লাসটা, আমি এটাকে বলতেছি যে গ্লাসের জেনারেল ফরম্যাট। এটা নাও হতে পারে জেনারেল ফরম্যাট, এটাও হতে পারে জেনারেল ফরম্যাট, যে হতে পারে যে এটা জেনারেল ফরম্যাট, এটা এই জিনিসটা এটার একটা স্পেশাল কেস। হ্যাঁ, এখন এটার আর কি হতে পারে, যেমন দেখেন এটা চিপাইতে একবারে লাস্টে চিপাই যেতে পারে, চিপাই কীরকম শেপ হতে পারে, এটা গ্লাস না, এটা ধরেন কোনো এই যে এরকম শেপ হতে পারে, লাস্টের রেডিয়াসটা নাই, A0 হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি যদি আপনাকে ফার্স্টে এমনি বলি যে আমি ধরে নিয়েছি এটা জেনারেল ফরম্যাট, বাট আমি জানি না, বাট আমি এই তিনটা চিত্রের দিকে, এই তিনটাই তো কেস পসিবল, যে দুইটা রেডিয়াস সমান বা দুইটা রেডিয়াস ভিন্ন, বা একটা রেডিয়াস আছে আর একটা রেডিয়াস নাই, 0। এর তিনটাই কেস পসিবল এখানে। এখন আমি আপনাকে যদি বলি যে এটাই জেনারেল ফরম্যাট, আপনি বিশ্বাস করতে নাই পারেন যে এটা জেনারেল ফরম্যাট হতে পারে, এই দুইটা স্পেশাল কেস হতে পারে। দেখেন আমি বলি এটা কেন জেনারেল ফরম্যাট, এটা জেনারেল ফরম্যাট। এই ক্লাসটার দিকে লক্ষ্য করলে দেখবেন যে এটা একটা স্পেশাল কেসে পড়ছে এই জেনারেল ফরম্যাটের, যেখানে এটাকে যদি আপনি R2 এটাকে R1 ধরেন, এই যে এই গ্লাসে R1 ইকুয়াল R2, এই ধরনের স্পেশাল কেসে আপনার এই ফরম্যাটটা পড়ছে, যে এটা আপার রেডিয়াস অ্যান্ড লোয়ার রেডিয়াস। এটা কোন ধরনের স্পেশাল কেস? এটা এমন এক ধরনের স্পেশাল কেস যেখানে R1 নাই, R1 ইজ 0, R1 রেডিয়াসটা নাই, এটা 0। এখন আপনি বিশ্বাস করতে চাচ্ছেন না আমি, এখন তাহলে আপনাকে ম্যাথমেটিক্যালি দেখাই দেবে যে আসলে আমি যে তিনটা ক্লাস এখানে আলোচনা করতেছি, দেখি কোনটা জেনারেল ফরম্যাটের ক্লাস। আসে আমরা এখন এই যে এই গ্লাসটার ভলিউম নির্ণয় করব। ভলিউম গ্লাসটা আবার ড্র করি, গ্লাসটা ড্র করলাম। দেখেন আপনি গ্লাসের হাইটটা মেপে নিতে পারবেন, এই যে ভার্টিক্যাল যে হাইটটা, এই যে এই লেন্থটা না, এটা গ্লাসের একটা লেন্থ, মানে সাইড লেন্থ, আর গ্লাসের ভার্টিক্যাল যে হাইটটা আমরা আচ্ছা ভলিউম সমান কি জানি আমরা, ভলিউম সমান হচ্ছে এরিয়া ইন্টু হাইট, এরিয়া ইন্টু হাইট। বাট আপনার প্রবলেমটা কোথায়, এই গ্লাসের ভলিউম নির্ণয় করতে গিয়ে আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে, যে এই গ্লাসের প্রত্যেকটা লেয়ারে এরিয়া সেম না, কারণ প্রত্যেকটা লেয়ারে কি এরিয়া সেম না। কেন সেম না? রেডিয়াস সেম না। রেডিয়াস যদি সেম না হয়, এরিয়া ইকুয়াল কি পাই আর স্কোয়ার। এখন এরিয়া কার উপর ডিপেন্ডেন্ট? রেডিয়াসের উপর সরাসরি ডিপেন্ডেন্ট, ঠিক আছে না, কারণ পাই হচ্ছে কনস্ট্যান্ট। এখন রেডিয়াস যদি আপনার সেম না হয়, এরিয়াও সেম হবে না, এটা স্বাভাবিক, আপনি বুঝতে পারতেছেন।
এখন দেখেন আপনি হাইটটা কিন্তু মেপে নিতে পারবেন, হাইটটা নিজে নিজে মেপে নিতে পারবেন। এটা এইচ হাইটের একটা ক্লাস। সমস্যা হচ্ছে আমার এরিয়া নিয়ে। কিসের নিয়ে? এরিয়া নিয়ে। আচ্ছা, আমি এরিয়া সূত্র লিখি যে ভি ইজ ইকুয়াল পাই আর স্কোয়ার এইচ। দেখেন এখানে যে আর, এটা কিন্তু কনস্ট্যান্ট না। আমি এখানে এই পাই, এই যে আরটা লিখছি, এটা ভেরিয়েবল। এই আর ভেরি করে, এই আর কি করে? ভেরি করতেছে এই আর। তো এখন আমরা জানি যে কোনো একটা জিনিস যদি ভেরি করে, বা ধরেন আপনার একটা চলক ভেরি করতেছে, এটা আপনি ক্ষেত্রফল নির্ণয় করবেন, কি ইউজ করেন? আপনি ইন্টিগ্রেশন ইউজ করেন। আচ্ছা, আমরা ধরি যে আমরা এই এতটুকু জায়গার আয়তন, নিচের একটা জায়গার আয়তন আমরা নির্ণয় করতে পারবো। মানে যেটা রেডিয়াস হচ্ছে আপনার ডিআর, যেটা রেডিয়াস কি ডিআর। হ্যাঁ, তো আমরা ক্ষুদ্র একটা জায়গার আয়তন নির্ণয় করি এই গ্লাসের। ধরেন আমরা ইন্টিগ্রেশন কীভাবে করি? এটা গ্লাসের ভলিউম নির্ণয় করার জন্য আমরা পুরো গ্লাসটার ইন্টিগ্রেশন করে দিলে তো আমরা ভলিউম নির্ণয় করতে পারবো। মানে ভলিউমের সূত্রকে ইন্টিগ্রেশন করে দিলে আমরা ভলিউম নির্ণয় করতে পারবো। তাহলে দেখেন, আমরা ছোট্ট একটা জায়গার ভলিউম ধরি ডিভি, ছোট্ট একটা জায়গার ভলিউম ডিভি, দেন হচ্ছে যে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। এখন এটা কি এইচ না ডিএইচ? ডিএইচ। কেন ডিএইচ বলেন তো? আপনি যেই ছোটটুকু জায়গার কথা বলতেছেন ওইখানে রেডিয়াস আর, ওই এক্সাক্ট জায়গাটার ধরেন রেডিয়াস আর, বাট ওইটা কতটুকু উচ্চতায়? ধরেন ডিএইচ উচ্চতায়। হ্যাঁ, ইন্টিগ্রেশন আপনার যারা বুঝেন অবশ্যই বুঝবেন আমার কথা, যে ইন্টিগ্রেশন কেন করতেছি ভলিউম নির্ণয়ের জন্য। দেখেন আমি গ্লাসটা আবার ড্র করি। আমি ধরে নিলাম গ্লাসটার এই যে পয়েন্টটা, এই যে উপরের দিকে যে গ্লাসটা বাড়তেছে, হ্যাঁ, এটা রেডিয়াস সেম না। এটা যদি ওই শেপের লাগতেছে, বাট রেডিয়াস সেম না। দেখেন আমরা এখন ইন্টিগ্রেশন করার জন্য এগুলাকে এক্স এবং ওয়াই এর রেসপেক্টে মানে এগুলা করি, যে একটা গ্রাফে বসাই, যে এখানে লিমিট লাগে আমাদের ইন্টিগ্রেশন করার জন্য। আমরা কতটুকু থেকে কতটুকু ইন্টিগ্রেশন করব। ধরি এই যে এই পয়েন্টটা, এদিকে এক্স অ্যাক্সিস আমি ধরে নিলাম। কেন ধরতেছি আপনি দেখবেন, একটু পরে বুঝবেন যে এটা হচ্ছে এক্স পয়েন্ট, মানে এদিকে এক্সের ভ্যালু বাড়ে। কিসের ভ্যালু? এক্স। এই যে পয়েন্টে এক্সের ভ্যালু 0, এই পয়েন্টে এক্সের ভ্যালু কত? 0। এবং একবারে আপার পয়েন্টে এটা এক্সের ভ্যালু বাড়তেছে, এক্সের যে ভ্যালু সেটা হচ্ছে এইচ। একবারে আপার পয়েন্টে এক্সের ভ্যালু এইচ, তার মানে এই গ্লাসের হাইট কত? এইচ। এই জিনিসটাই আমি এইভাবে লিখছি, কারণ আমার ইন্টিগ্রেশনের জন্য লিমিট লাগে। এখন এখানে এই যে ডিএইচ লিখছি, এটা কি ডিএইচ হবে এক্স্যাক্টলি? না, আমি পুরো গ্লাসের হাইট ডিএইচ, বাট আমি যতটুকু উচ্চতায়, ধরেন এতটুকু উচ্চতায়, ছোটো একটা উচ্চতায়, আপনি কল্পনা করে নেবেন আমি এটার মানে আয়তন নির্ণয় করতেছি। ওই জায়গায় রেডিয়াস ধরেন সেম, তো বাট কতটুকু উচ্চতায়? ডিএক্স উচ্চতায়। ধরেন কতটুকু? ডিএক্স উচ্চতায় আমি ওইটার কি নির্ণয় করতেছি? রেডিয়াস নির্ণয় করতে, এই ভলিউম নির্ণয় করতেছি। তাহলে আমার ডিভি, এটা যে আমি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন অফ ডিভি ইজ ইকুয়াল পাই, বাইরে যাবে আর স্কোয়ার ডিএক্স হবে। ইন্টিগ্রেশন যে কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসছি, কারণ এই যে ডিভি, এটা কি বলেন তো? ক্ষুদ্র একটা ভলিউম। তো আমি ক্ষুদ্র ভলিউম থেকে যদি সম্পূর্ণ ভলিউমটা পেতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? ওই ক্ষুদ্র ভলিউমটাকে ইন্টিগ্রেট করতে হবে। তো ক্ষুদ্র ভলিউমটাকে যখন ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেশনের ডিভিকে, ইন্টিগ্রেশনের আপনার ফর্মুলা জানেন, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইজ ইকুয়াল কি? এক্স। ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইজ ইকুয়াল এক্স। জাস্ট ওইভাবেই আপনার। আচ্ছা, আয়তন, এই যে এর লিমিট লাগবে। এখানে কী হবে? আপনার যদি ইন্টিগ্রেশন করেন, ইন্টিগ্রেশনের পরে একটা কনস্ট্যান্ট টার্ম যোগ হয় এক্স প্লাস সি। যখন আপনি লিমিট ইউজ করেন, তখন আপনার কি ওই কনস্ট্যান্ট টার্মটা যোগ করে লাগে না। তাহলে এই যে এখানে ভলিউমের লিমিট কত হবে? একবারে 0 লিমিট থেকে ভলিউম ভি লিমিট পর্যন্ত, মানে সম্পূর্ণ ভলিউমটা আমি নির্ণয় করব। ধরেন একবারে লোয়ার যে জায়গা, খুব ক্ষুদ্র, যত ক্ষুদ্র আপনি চিন্তা করতে পারেন, ওরকম একটা ভলিউম চিন্তা করেন যে ভলিউমটা শূন্যের কাছাকাছি। এরকম শূন্য ভলিউম থেকে আমি পুরো গ্লাসের ভলিউম নির্ণয় করবো, একবারে পুরো গ্লাস। তাহলে আমার ভলিউমের লিমিট 0 থেকে বি। এখন এক্সের লিমিট কত হবে বলুন তো? এই যে এই জায়গায় এক্সের যে লিমিট, সেটা হচ্ছে 0 থেকে এইচ পর্যন্ত, 0 থেকে এইচ পর্যন্ত। এই যে এক্সের হাইটটা, এখানে এক্সের রেসপেক্টে তো ইন্টিগ্রেশন করতেছি। তাহলে দেখেন, এখন এই জায়গায় যখন ইন্টিগ্রেশন করবেন আপনি, এটা ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন অফ ডিভি, ইন্টিগ্রেশন করলে কী হবে? ভি। এবং লিমিট কী বসায়? আপার লিমিট, লোয়ার লিমিট এভাবে বসায়, আপনারা জানেন। 0 এইচ
আর স্কোয়ার ডিএক্স। তো এখানে যদি আপনি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করেন তাহলে এটা হবে হচ্ছে আপনার ভি, এক্স্যাক্টলি যে ভি মোট ভলিউমটা নেন সেটা হচ্ছে পাই ইন্টিগ্রেশন অফ 0h আর স্কোয়ার ডিএক্স। এখন প্রবলেম আপনার আরেকটা, এখন আসেন আপনার ম্যাথমেটিক্যাল ইয়েতে, এই যে আপনি ইন্টিগ্রেশন করছেন কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। কেন এক্স এর রেসপেক্টে? কারণ এক্স উপরের দিকে, মানে পুরো ভলিউমটা যদি আমি নির্ণয় করতে পারি, পুরো এই যে এক্স যতটুকু বাড়তেছে ওই পুরোটা নির্ণয় করতে হবে। এখন এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতেছেন, এখানে আরেকটা ভেরিয়েবল আছে, সেটা কি আরকে আমি এই যে পাইকে বেরিয়ে নিয়ে আসছি, আর বাইরে আসে না কেন? কারণ আর ভেরিয়েবল, আর চলক। দেখেন আর কি চলক, কিসের উপর ডিপেন্ড করতেছে? দেখেন তো আপনি গ্লাসটার দিকে তাকাই বলেন, আর কিসের উপর ডিপেন্ড করতেছে? এই যে রেডিয়াস চেঞ্জ হচ্ছে, কিসের উপর ডিপেন্ড করে চেঞ্জ হচ্ছে? এই যে আমার এক্স এর মানের যত পরিবর্তন হচ্ছে, মানে হাইটটা যত ইনক্রিজ হচ্ছে, এক্স এর মান যত পরিবর্তন হচ্ছে, আমার রেডিয়াসটাও কি তত পরিবর্তন হচ্ছে। এই যে এই গ্লাসটার দিকে দেখলে বুঝবেন, এটা সেম গ্লাসটার কথা বলছি, বাট এখানে রেডিয়াসটা দুইটাই সমান লাগতেছে আর কি। হ্যাঁ, এই যে এই গ্লাসটা দেখেন, এটাই তো এক্স এর ভ্যালু, এই যে ইনক্রিজ হচ্ছে বা চেঞ্জ হচ্ছে, এই পুরোটা এইচ আর কি, 0 থেকে এইচ পর্যন্ত এটা তো এইচ হাইটই হবে। এই যে এক্স এর যে ভ্যালুটা, এটা যত চেঞ্জ হচ্ছে রেডিয়াসটাও কি তত চেঞ্জ হচ্ছে। আপনি যদি উপরের দিকে যান রেডিয়াস বাড়তেছে, আবার এই একটা পয়েন্ট থেকে এক্স এর ভ্যালু যদি চেঞ্জ করে নিচের দিকে আসতে থাকেন তখন রেডিয়াসটা কি চেঞ্জ হয়ে কমতেছে, ঠিক না? এটাই তো। এখন আমার কি করা লাগবে? যে আর কেন ভেরিয়েবল এটা বুঝছেন, এক্স এর উপর ডিপেন্ড করে। তার মানে যেহেতু আর এক্স এর উপর ডিপেন্ড করতেছে, আর কিসের উপর ডিপেন্ড করতেছে? এক্স এর উপর ডিপেন্ড করতেছে। তাহলে আমি এখান থেকে আমি চিন্তা করে বুঝতে পারি যে আর এবং এক্স এর মধ্যে কোনো না কোনো একটা সম্পর্ক আছে, যেই সম্পর্ক মেনটেন করে আর এক্স এর উপর ডিপেন্ড করতেছে। মানে যে আর এর যে পরিবর্তনটা, এটা কোনো না কোনো একটা সম্পর্ক মানে ফলো করে চলতেছে, যে এক্স এর মান এত হলে আর মান এত হবে, এরকম কোনো না কোনো একটা সম্পর্ক। এটা আপনি দেখতেছেন যে এখান থেকে এটা সমানুপাতিক হারে বাড়তেছে, যে এটা মানে কন্টিনিউয়াসলি, মানে একবারে ফ্লুয়েন্ট ভাবে বাড়তেছে, ঠিক না? এটা তো অ্যাব্রো থ্যাব্রো এরকম না। আপনি গ্লাসটার দিকে তাকাইলে দেখবেন, ও আচ্ছা দেখি আমি কেন আর এক্স এর সম্পর্ক নিয়ে আসতেছি বলেন তো। এখানে আমার এই যে ডিএক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, তাহলে আমার এখানে ভেরিয়েবলটা কে লাগবে? এক্স লাগবে ভেরিয়েবল, বাট আমার কাছে আছে কি? আর ভেরিয়েবল আছে। তো আমি আর কে এক্স দ্বারা রিপ্লেস করতে হবে, কারণ আমার ইন্টিগ্রেশন করার জন্য এটা লাগবে, আমার আর ভেরিয়েবল দিলে চলবে না। তো এখন আর কে এক্স দ্বারা যখন রিপ্লেস করতে যাব, তখন আমি দেখলাম যে দেখি আর এক্স এর মধ্যে কি সম্পর্ক আছে, মানে ওরা কি সম্পর্ক মেনটেন করে চলতেছে। আসেন দেখি ওরা কি সম্পর্ক মেনটেন করে চলতেছে। কারণ আমি আর কে এক্স এর মাধ্যমে রিপ্লেস করতে হবে। কেন রিপ্লেস করতে হবে? কারণ আমি আর এই ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি, তখন আর থাকলে চলবে না, এখানে এক্স থাকতে হবে। যে আর ইজিক্যাল কিছু থাকলে আমি তখন এখানে এক্স এর জিনিসটা বসাই দিব। এখন আমি দেখলাম যে অ্যাকচুয়ালি আমার ইন্টিগ্রেশনে যেই জিনিসটা প্রয়োজন হয়েছে, যে আমার আর কে এক্স এর মাধ্যমে রিপ্লেস করতে হবে, সেই জিনিসটা আমি গ্লাসের দিকে তাকাই দেখতেছি আসলেই তো আর এক্স এর উপর ডিপেন্ডেন্ট, এবং একটা নির্দিষ্ট সম্পর্ক মেনটেন করে ওরা নিজেদের মানে পরিবর্তন করতেছে, যে এক্স এর পরিবর্তনের সাথে আর এর পরিবর্তন যেটা, হ্যাঁ এটা দেখেন, বলেন আপনি বলেন কি? এক্স এর পরিবর্তনের সাথে আর এর পরিবর্তনটা সমানুপাতিক হারে বাড়তেছে। মানে যে এক্স যত বাড়বে বা কমবে, পরিবর্তন এক্স এর পরিবর্তন আর এর পরিবর্তন কি সমানুপাতিক, ঠিক না? কারণ এই ফ্লুয়েন্ট, মানে এই যে এক্স যত বাড়তেছে, এই যে আরও কি আস্তে আস্তে তত বাড়তেছে বা কমতেছে, নিচের দিকে আসলে কমতেছে। এখান থেকে আমি কি লিখতে পারি দেখেন বলুন তো। এখান থেকে আমি এই জিনিসটা কি লিখতে পারি না, যে আর এর পরিবর্তন ডিআর, মানে ক্ষুদ্র একটা অংশ, আর এর পরিবর্তন ইজ প্রপোর্শনাল টু ডিএক্স। এটা লেখা যায় না? লেখা যায়, কারণ আমি গ্লাসের দিকে তাকে এই সম্পর্কটা লিখছি। আমার দরকার এরকম একটা সম্পর্ক, যে আর এর পরিবর্তনটা কি এক্স এর সাথে সমানুপাতিক। আচ্ছা দেখেন, এখন আমি এখান থেকে কি লিখতে পারি? আমার তো ডিআর আর ডিএক্স দিলে হবে না, আমার ডিআর আর ডিএক্স দিলে হবে? এটা সমানুপাতিক চিহ্ন, আমার তো ওদের সম্পর্ক নির্ণয় করতে হলে কি ডিআর ডিএক্স থাক, বাট সম্পর্ক যখন আমি নির্ণয় করব তখন আমাকে কী করতে হবে বলেন? তখন আমাকে করতে হবে যে একটা সমান চিহ্ন নিয়ে আসতে হবে। যদি সমান চিহ্ন নিয়ে আসি, ডিআর ইজ ইকুয়াল কে ডিএক্স, ডিআর ইজ ইকুয়াল কে ডিএক্স। কারণ আমার বলেন আমার ডিআর এবং ডিএক্স এর সম্পর্ক দরকার, আমার দরকার কি আর এবং এক্স এর সম্পর্ক, যাতে আমি ওই যে আমার আর স্কোয়ার যেই জিনিসটা ছিল, আর স্কোয়ার যেই জিনিসটা ছিল ওইটাকে আমি কি এক্স এর মাধ্যমে রিপ্লেস করতে পারি। তার মানে আমার আর এর সাথে এক্স এর মানে ডিরেক্ট সম্পর্ক দরকার, ডিআর আর ডিএক্স দরকার নেই। আমি ডিআর আর ডিএক্স উঠাইতে হলে কী করবো? বোথ সাইডে ইন্টিগ্রেশন করি,
বোথ সাইডে আমি ইন্টিগ্রেশন করে দিলাম। এখানে আমার লিমিট লাগবে না। দেখেন ইন্টিগ্রেশন অফ dr মানে হচ্ছে আর কে বাইরে আসলো, ইন্টিগ্রেশন অফ dx। এখানে আমার লিমিট আছে কি নাই, আমি জাস্ট ওদের মধ্যে একটা সম্পর্ক ক্রিয়েট করতে চাচ্ছি। তো আর সমান ইন্টিগ্রেশন অফ dx কি হবে, এক্স। ইন্টিগ্রেশন অফ dx কি হবে, এক্স হবে। দেন কে তো বাইরে আছে, এরপরে কি হবে, যখন ইন্টিগ্রেট করব তখন বাইরে কি একটা যোগ করতে হবে আমাকে বলেন তো, একটা কনস্ট্যান্ট যোগ করতে হবে সি। তো আমার কনস্ট্যান্ট হয়ে গেছে। তো এক্স্যাক্টলি এই জিনিসটা এভাবে ব্র্যাকেট দিয়ে না লিখে আমরা ডিরেক্ট লিখি, কারণ আমি যখন কে আর সি গুণ করব তখন ওইটা আলাদা, মানে ওইটাও একটা কনস্ট্যান্ট হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমি বলি আপনাকে, দেখেন আপনি এটা ডিরেক্ট এভাবে গুণ করলে কী হবে, কে এক্স প্লাস কে সি, কে এক্স প্লাস কে সি। এই পার্ট যেটা, এটা নিজেই তো পুরোটা একটা কি কনস্ট্যান্ট, এটা নিজে কি পুরোটা একটা কনস্ট্যান্ট। ঠিক আছে না? তো আমরা এই কনস্ট্যান্টটাকে ডিরেক্ট মানে এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করার পরে একবারে বাইরে ইন্টিগ্রেশনের যেই যোগজীকরণ ধ্রুবক এটা যোগ করি আর কি। তাহলে আমরা এখানে কি লিখবো, যে আর সমান কে এক্স প্লাস সি। আরে এটাই বাইরে যে থাকবে সেটা কি থাকবে আমার বলেন তো, যোগজীকরণ ধ্রুবক। বাইরে যে জিনিসটা আছে ইন্টিগ্রেশন করার পরে যে একটা কনস্ট্যান্ট, সেটা যোগজীকরণ ধ্রুবক। এখন আসেন, এখন আমি আপনাকে বুঝাই। দেখেন বলেন এখানে কয়টা কনস্ট্যান্ট আছে, একটা হচ্ছে কে আর একটা হচ্ছে সি। আপনি যদি কোনোভাবে এখন ওইখানে আর এর মান বসাই দিতে পারবেন না, যে আর যেহেতু কে এক্স প্লাস সি, আর এর সাথে এক্সের একটা সম্পর্ক চলে আসছে, তো আর স্কোয়ার হবে কে এক্স প্লাস সি হোল স্কোয়ার। বাট দেখেন এখানে আপনার কে আর এক্সের যেই জিনিসটা, কে আর এক্সের যে মান, সরি কে আর সি, এই যে দুইটা ধ্রুবক, এই দুইটা ধ্রুবকের মান আপনার লাগবে, কারণ এই দুইটা ধ্রুবকের মান ছাড়া আপনি ধরেন ওইটার বের করতে পারবেন না। আসলে এখানে কোনো জিনিসের আপনার মান নাই, বাট এই দুইটা ধ্রুবকের মান কিসের মাধ্যমে লাগবে, মানে কে আর সি। আপনার কাছে এখানে জানা জিনিসগুলো কি, মূল জিনিসগুলো কি বলেন তো, এইচ এবং হচ্ছে যে R1 and R2, মানে আবার আপনি মেজার করতে পারবেন কি বলেন তো, এইচ মেজার করতে পারবেন এবং নিচে R1 মেজার করতে পারবেন আর উপরে R2 মেজার করতে পারবেন। তাহলে আপনার এই যে কে আর সি এগুলা আমার যেহেতু ধ্রুবক কনস্ট্যান্ট, অবশ্যই এগুলো আমার জানা দরকার। কনস্ট্যান্ট পার্ট যদি আমি না জানি তাহলে আমি কীভাবে সলভ করবো? তো কনস্ট্যান্ট পার্টগুলো এখন কী আকারে জানা দরকার, আমার ওই ক্লাসের এই যে তিনটা টার্ম, যে তিনটা টার্ম জানি R1 R2 অ্যান্ড হচ্ছে যে আপনার হাইট, এগুলোর মাধ্যমে জানা দরকার। দেখি কীভাবে জানতে পারি। আচ্ছা দেখেন, এই যে এটা কোন ধরনের গ্লাসের জন্য আমার এই ইকুয়েশনটা আসছে বলুন তো, এই টাইপের জেনারেল শেপের গ্লাস না। কারণ আমি আপনাকে যখন শুরুতে বললাম যে এটা জেনারেল শেপ, তখন আপনি হয়তো মানতে কষ্ট হচ্ছে যে এটা জেনারেল শেপ কিনা, বাট আমি আপনাকে এখন বুঝাই যে ইটস অ্যাকচুয়ালি জেনারেল শেপ। কীভাবে দেখেন, এই জেনারেল শেপের এই যে সাইডগুলোর চেঞ্জিং, যেটা ওই গ্লাসগুলোর মধ্যে ডিফারেন্স কী ছিল বলুন তো, এই যে এই তিনটা গ্লাসের ভিতরে ডিফারেন্স কী ছিল, ওদের সাইড যে চেঞ্জিং হচ্ছে, রেডিয়াস চেঞ্জিংয়ে, ওদের ডিফারেন্সটা ছিল এই রেডিয়াস চেঞ্জিংয়ে, যে ওদের রেডিয়াস চেঞ্জ হচ্ছে, এটা রেডিয়াস চেঞ্জ হচ্ছে না। R1 R2 এটা একটা স্পেশাল কেস ছিল, এবং এটা আরেকটা কেস ছিল যে এটা রেডিয়াস চেঞ্জ হতে হতে, মানে এই যে সাইডগুলো চেঞ্জ হতে হতে জিরোতে চলে আসছে একটা লাস্টের যে রেডিয়াসটা। তো ওদের ডিফারেন্সটা ছিল হচ্ছে আরে এবং হাইটে, মানে হাইট চেঞ্জিংয়ের সাথে রেডিয়াস চেঞ্জিংয়ের ডিফারেন্স। তো এদের উপর মানে হাইট চেঞ্জিং এবং রেডিয়াস চেঞ্জিংয়ের উপর ভিত্তি করে এই গ্লাসটাকে আমরা ডেফিনেশন দিলাম যে কোনটা জেনারেল শেপের কোনটা ইয়া শেপের। বাকি দুইটাকে বললাম যে আমরা ওইটা হচ্ছে যে আপনার স্পেশাল কেসের গ্লাস, এবং এটাকে বললাম যে আমরা জেনারেল শেপের গ্লাস। তখন আপনি বলেন যে এই নাও হইতে পারে যে এটা স্পেশাল কেস হতে পারে। আমরা তখন রেডিয়াস এবং ওদের হাইটের যেই একটা, এই কারণেই তো রেডিয়াস এবং হাইটের কারণেই তো ওদের শেপটা চেঞ্জ হচ্ছিল, এবং আমরা যখন প্রয়োজন অনুযায়ী ওদের রেডিয়াস এবং হাইটের একটা সম্পর্ক নিয়ে আসছি, এটাকে আমরা এখন গ্রাফে প্লট করব। দেখেন আমাদের চেঞ্জ হচ্ছে কোন জিনিসটা, আরও চেঞ্জ হচ্ছে, হাইটও চেঞ্জ হচ্ছে, বাট আর কি নিজে নিজে চেঞ্জ হচ্ছে বলেন তো, আর কি জায়গায় থেকে চেঞ্জ হচ্ছে না। আর কিসের উপর ডিপেন্ড করে চেঞ্জ হচ্ছে, হাইটের উপর। হাইট যত চেঞ্জ হচ্ছে আরও চেঞ্জ হচ্ছে, আর এক্স্যাক্টলি ডিপেন্ডেন্ট অন কোথায়, হাইট। ঠিক আছে না, আর হাইটের উপর ডিপেন্ড। তো আমরা এটা যখন গ্রাফে আঁকবো, ইকুয়েশনটার দিকে আপনি তাকান, আর ইজ ইকুয়াল কে এক্স প্লাস সি। তো যে জিনিসটা আসলে ভ্যারিয়েবল, অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল, ওই জিনিসটাকে আমরা এক্স অক্ষে দেখে রাখি, সেটা ধরে নিলে আমরা ওই যে এক্সই, এই যে এক্স, এটা কোন ধরনের ইকুয়েশনের মতো দেখেন আপনি, দেখেন তো এটা ওয়াই ইজ ইকুয়াল এম এক্স প্লাস সি, এই ধরনের ইকুয়েশন না। ওয়াই ইজ ইকুয়াল কি, এম এক্স প্লাস সি। তো এটা ওয়াই হলে এটা এক্স প্লাস সি, কে হচ্ছে কি এম ঢাল। তো এই অ্যাক্সিসে ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কী রাখবো, ওই যে রেডিয়াসটা। তো এই ওয়াই ইজ ইকুয়াল এম এক্স প্লাস সি,
ওয়াই ইজ ইকুয়াল এম এক্স প্লাস সি, এটার ইকুয়েশনের গ্রাফটা কেমন হয় এরকম, যে এই পার্টটা কী হয় আমার সি, এই যে এখানে থিটা থাকে, ট্যান থিটা ইজ ইকুয়াল এখানে কী হবে কে, মানে ঢাল, এরকমই তো। এখন আপনি আমাকে বলেন ওয়াই ইজ ইকুয়াল এম এক্স প্লাস সি, এটা কিসের সমীকরণ বলেন? একটা স্ট্রেট লাইনের সমীকরণ তো নাকি? ওয়াই ইজ ইকুয়াল এম এক্স প্লাস সি একটা স্ট্রেট লাইনের সমীকরণ। এখন আপনি আমাকে বলেন এই ওয়াই ইজ ইকুয়াল এম এক্স প্লাস সি স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন না? অবশ্যই আপনি জানেন যে স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন ওয়াই ইজ ইকুয়াল এম এক্স প্লাস সি, মানে একটা স্ট্রেট লাইনকে যখন আপনি ডিফাইন করবেন তখন তার জেনারেল ইকুয়েশন কি? ওয়াই ইজ ইকুয়াল এম এক্স প্লাস সি। এটা একটা কি স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন। আরও ইকুয়েশন আছে স্ট্রেট লাইনের কি ওয়াই ইজ ইকুয়াল এম এক্স। এটা একটা স্পেশাল কেস যেখানে সি জিরো, তার মানে ওই স্ট্রেট লাইনটা মূল বিন্দু দিয়ে পাস করবে, ঠিক আছে না? আরও স্ট্রেট লাইনের আরও ইকুয়েশন থাকতে পারে, ওয়াই ইজ ইকুয়াল জাস্ট কিছু একটা থাকতে পারে ওয়াই ইজ ইকুয়াল টু। এটা কি কোন ধরনের ইকুয়েশন? এটার গ্রাফ কেমন? এটা এরকম যে ওয়াই ইজ ইকুয়াল জাস্ট টু বিন্দু দিয়ে পাস করবে, ওয়াই ইজ ইকুয়াল টু। এটাও কি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, যে এই গ্রাফের প্রত্যেকটা পয়েন্টে ওয়াইয়ের হলো টু। এই দুইটা কি আমার বলেন তো স্পেশাল কেস। বাট এই যে আমরা যেই আর আর এবং আমরা গ্লাসটারে জেনারেল ফর্ম হিসেবে ডিফাইন করছি, পরে দেখছি যে আর আর এক্সের একটা সম্পর্ক নির্ণয় করছি, হ্যাঁ আপনি তখন মানতে রাজি না শুরুতে যে এটা জেনারেল ফর্ম কিনা। তখন আমরা ম্যাথমেটিক্যালি আপনাকে প্রুফ করার জন্য নিয়ে আসলাম যে আর আর এক্সের একটা কি সম্পর্ক নিয়ে আসছি। এটা কেন নিয়ে আসছি? আমাদের প্রয়োজন হয়েছে ইন্টিগ্রেট করার জন্য। যখনই আমরা এই জিনিসে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মধ্যে আসছি তখন আমাদেরকে আমাদের প্রথমে যে ডাউটটা ছিল ওই জায়গায় আমাদেরকে ব্যাক নিছে যে ব্রো ভাই তুমি দেখো, তুমি বলতেছিলে যে এটা জেনারেল ফর্ম কিনা, তুমি আর আর এক্সের যেই এই সম্পর্কটা পাইছো এটা তো মানে অ্যাকচুয়ালি একটা স্ট্রেট লাইনের জেনারেল ফর্ম, অ্যাকচুয়ালি একটা স্ট্রেট লাইনের কি জেনারেল ফর্ম, যেখানে ওয়াই আর এক্স মানে ওয়াই এক্সের উপর ডিপেন্ডেন্ট। তো এখানে আমাদের আর এক্সের উপর ডিপেন্ডেন্ট না, তার মানে এটাও কি এই ধরনের ইকুয়েশন, মানে এই যে এই সাইডগুলোর চেঞ্জের জন্যই তো আমার এই ইকুয়েশনটা আসছে। ওদের গ্লাসগুলোর শেপ চেঞ্জ হচ্ছে কেন? সাইড চেঞ্জের জন্যই তো। তার মানে আমি বলতে পারি যে এই ধরনের সাইড চেঞ্জ এই গ্লাসের জন্য একটা জেনারেল চেঞ্জ, মানে জেনারেল টাইপের চেঞ্জ। কারণ এই যে ইকুয়েশনটা সাইড চেঞ্জের যে রিলেশনটা পাইছি এটা একটা স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন। তার মানে বলতে পারি এই ধরনের সাইড চেঞ্জ কি এক ধরনের জেনারেল চেঞ্জ ক্লাসের জন্য। যদি সাইড চেঞ্জ না হয় এটা কি এক ধরনের স্পেশাল, ঠিক আছে? তার মানে এইটাকে আমি জেনারেল ফর্ম হিসেবে প্রুফ করতে পারছি যে এটা, আরে ভাই ওদের সম্পর্কটা তো একটা জেনারেল স্ট্রেট লাইনের ইকুয়েশনের দিকে ধাবিত করতেছে আমাকে। তার মানে এই ধরনের সাইড চেঞ্জ কি আমার একটা জেনারেল টাইপের সাইড চেঞ্জ। তার মানে এই ধরনের সাইড চেঞ্জ যদি জেনারেল টাইপের সাইড চেঞ্জ হয়, সাইড চেঞ্জিং হয়, যে রেডিয়াস চেঞ্জিং হয়, তখন তার মানে কি এই ধরনের গ্লাসটাও কি আমার, এই টাইপের গ্লাসটাও কি আমার একটা জেনারেল টাইপের গ্লাস। বুঝতে পারছেন যে ম্যাথমেটিক্স কীভাবে আপনাকে প্রমাণ করে দিল আপনার অজানাতে? তা আপনি এটা কেন নির্ণয় করছিলেন? আপনার ইন্টিগ্রেশন করার জন্য। বাট ম্যাথমেটিক্স এখানে আপনাকে এসে প্রমাণ করে যে আরে ভাই তুমি যে জেনারেল টাইপ না জেনারেল টাইপ ওইটা নিয়ে সন্দেহ ছিল, দেখো এটা তুমি এখান থেকে প্রুফ পেয়ে গেলা যে তুমি যে ইকুয়েশনটা পাইছো রেডিয়াস এবং হাইটের মধ্যে ওইটা জেনারেল ইকুয়েশন। জেনারেল ইকুয়েশন কীভাবে বুঝলা? যে ওইটা একটা স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন। তার মানে তোমার ওই গ্লাসটাও কি, তুমি যে ম্যাথ জানো না যে আপনি গ্লাস নিয়ে কাজ করতেছো নাকি, ম্যাথ তোমাকে বলতে তুমি যেটা নিয়ে কাজ করতেছো ওইটা একটা জেনারেল ফর্ম, ওটা একটা জেনারেল ফর্ম। তার মানে জেনারেল ফর্ম মানে কি? আপনি যদি জেনারেল ফর্ম জানেন, হ্যাঁ এই যে আপনি একটা গ্লাসের জেনারেল ফর্ম জানা মানে কি, যে আপনি এখন তো নিশ্চিত আপনাকে ম্যাথমেটিক্স প্রুভ করে দিয়েছে যে আপনি যে ইকুয়েশনটা পাইছেন ওদের মধ্যে যে সম্পর্কটা পাইছেন এটা এক্স্যাক্টলি একটা জেনারেল সম্পর্কই। কীভাবে বুঝছেন? যে আপনি এটা গ্রাফে প্লট করে দেখলেন যে এটা একটা স্ট্রেট লাইনের জেনারেল ফর্ম। তার মানে এই যে ইকুয়েশনটাও কি জেনারেল ফর্ম। এখন আপনি একটা গ্লাসের জেনারেল ফর্ম মানে কোনো একটা কিছুর, আপনাদের ম্যাথ জানেন আপনি কিসের জেনারেল ফর্ম পাইছেন, ঠিক আছে? আপনি কোনো একটা কিছুর জেনারেল ফর্ম পাওয়া মানে কি, যে আপনি এই জেনারেল ফর্ম থেকে বিশেষ কিছু স্পেশাল কেস নিয়ে আসতে পারবেন, মানে বাকি যে কেসগুলো থাকবে সেগুলো স্পেশাল কেস। তো জেনারেল ফর্মের ভলিউম যদি আপনি জানতে পারেন, স্পেশাল কেসের ভলিউম আপনি জানা উচিত ওই জেনারেল ফর্মের মানে এই ফর্মুলা দিয়ে। কারণ আপনি ধরেন জেনারেল ফর্মের একটা ফর্মুলা ডিরাইভ করলেন, তো ওই ফর্মুলাতে আপনি স্পেশাল কেসের ক্লাসের কথা বলতেছেন। ক্লাসটা কোন ধরনের স্পেশাল? মনে করলেন যে R1 R2, আপনার ওই ফর্মুলাতে R1 R2 ইকুয়াল বসাই দিলে আপনার পাওয়া উচিত যে ওই এক্সাক্ট মানে স্পেশাল কেসের ক্লাসের ভলিউমটা পাওয়া উচিত। মানে আপনি একটা যদি জেনারেল ফর্ম ডিরাইভ করতে পারেন তার মানে এখান থেকে আপনার যত ধরনের স্পেশাল কেস পসিবল সবগুলোরই কি ফর্মুলা নিয়ে আসতে পারবেন। কারণ জেনারেল ফর্মুলা যেটা পাবেন সেটাতে জাস্ট স্পেশাল কেসের শর্তগুলো ইউজ করে দেবেন, তাহলে আপনি ওই স্পেশাল কেসের ভলিউম পেয়ে যাবেন। আচ্ছা যাই হোক, এখান থেকে আপনাকে আমি বুঝালাম যে আপনি এটা ম্যাথমেটিক্স কীভাবে আপনাকে প্রুভ করে দিল যে
তুমি যেটাকে জেনারেল ফর্ম ভাবতেছো, ইটস অ্যাকচুয়ালি এ জেনারেল ফর্ম। দেন আসলে আমরা এটা এখন করি, ওই যে সি এবং কে এর মানটা আমাদের নির্ণয় করা লাগবে। কেন নির্ণয় করা লাগবে? আমাদের হচ্ছে যে ইন্টিগ্রেশন করা লাগবে, এগুলো জানা লাগবে। আর ইজ ইকুয়াল কে এক্স প্লাস সি, আর ইজ ইকুয়াল কে এক্স প্লাস সি। এই দুটো কনস্ট্যান্ট, মানে এই কনস্ট্যান্ট মান যদি আমি না জানি তাহলে কীভাবে আমি যে এটার ভলিউম নির্ণয় করবো? একটা গ্লাসের ভলিউম যখন আমি নির্ণয় করবো, ওগুলো জানা টার্মগুলোর সাপেক্ষে তো আমার নির্ণয় করতে হবে। এমন না যে আমি আমার জানা টার্মের সাপেক্ষে আমি এটার ভলিউম নির্ণয় করে দিয়ে গেলাম, তখন তো আমি সারা জীবন এটার ভলিউম নির্ণয় করতে পারবো না। কারণ আমি যেগুলো মেজার করতে পারবো ওগুলোর সাপেক্ষে তো নির্ণয় করতে হবে। আমি R1 R2 এবং এইচ এই তিনটা জিনিস মেজার করতে পারবো না। এই তিনটা জিনিসের রেসপেক্টে আমার কি ভলিউম নির্ণয় করতে হবে। তো দেখি কে এবং সি এর মানটা আমার নির্ণয় করতে হবে এখানে। এই যে আর ইজ ইকুয়াল কে এক্স প্লাস সি। গ্লাসটা আমি ড্র করি এবং পাশে হচ্ছে আমি স্ট্রেট লাইনের ইয়েটাও ড্র করি আপনাদেরকে বোঝানোর জন্য। দেখুন এটা হচ্ছে ওই যে স্ট্রেট লাইনের ইকুয়েশন, এতটুকু হচ্ছে সি। এখন আমি কে, যদি কে এর মান পাইতে চাই, ধরো ফার্স্টে আমি সি এর মান পাবো। কিসের মান? সি এর মান পাবো। আসি বসাই, এটা কি R2, এটা কি R1। দেখেন আমাকে বলেন, আমি যখন এক্স এর মান 0 বসাবো, সি এর মান যদি পাইতে চাই, আমার কে এই যে কনস্ট্যান্টটা ফেলাই দিতে হবে। ফেলাই দিতে হবে না, আমার দুইটা কনস্ট্যান্ট তো রাখা যাবে না। একটা কনস্ট্যান্ট থাকলে না ওই যে ওই কনস্ট্যান্টের মান আমি পাচ্ছি, আর এবং এক্স এর টার্মে পাবো। তো কে ফেলাই দিব কেন বলেন তো? কারণ আমি একটা কনস্ট্যান্টের মান আগুন বের করি। কে যদি আমি ইকুয়েশন থেকে বাদ দিয়ে দিতে চাই, তাহলে আমার এই যে এক্স ভেরিয়েবল যেটা আছে এটার মান 0 বসাতে হবে। হবে কিনা বলেন? এই ইকুয়েশনে আমার এক্স ভেরিয়েবলের মান 0 বসালে আমি কে টার্মটা চলে যাবে, আর বাকি থাকবে কি সি টার্ম। তখন সি এর একটা ভ্যালু আসবে। যখন এক্স এর ভ্যালু আমি 0 বসাচ্ছি, আপনি একটু চিন্তা করেন, এটা কি আর মানে ভেরিয়েবল, যে রেডিয়াসটা কোন পয়েন্টে কত রেডিয়াস। যখন এক্স এর ভ্যালুটা 0, তখন ওই পয়েন্টে রেডিয়াস কত, মানে ওই লেয়ারে, যে লেয়ারে এক্স এর ভ্যালু 0, হাইট নাই, ওই লেয়ারে রেডিয়াস কত বলেন তো? R1 রেডিয়াস, একবারে নিচের লেয়ারে। এখানেই তো এক্স ইজিক্যাল 0, আর আপার লেয়ারে কত? এক্স ইজিক্যাল এইচ। তো নিচের লেয়ারে যখন এক্স ইজিক্যাল 0, তখন ওই লেয়ারে আমি যখন এক্স এর মান 0 বসাবো, তখন আর এর মান কত বসাইতে হবে? কারণ আর আর এক্স এর সম্পর্ক হইতো এটা, আর এর মান R1 বসাতে হবে। কারণ আমি 0 বসাচ্ছি মানে ওই লেয়ারের কথা বলতেছি আমি এক্সাক্ট। তো এটা যখন 0 বসাবো, তখন আর এর মান বসাবো হচ্ছে R1, কারণ ওই 0 লেয়ারে এই যে এই রেডিয়াস, এই যে এই চলকের মান কত, একটা নির্দিষ্ট ভ্যালু আছে, সেটা কি R1। তাহলে R1 সমান সমান আমি কি লিখতে পারি? 0 প্লাস সি। তার মানে সি সমান সমান আমি কী পাচ্ছি? R1। সি সমান সমান কি আমি কী পাচ্ছি বলুন তো? R1। এই যে এখন দেখেন, আপনি স্ট্রেট লাইনের দিকে তাকান, আপনি গ্লাসটার দিকে চিন্তা করলে বুঝতে পারবেন যে আপনি গ্লাসটা একবারে 0 পয়েন্ট থেকে শুরু করেন নাই। একটা কনস্ট্যান্ট পার্ট ছিল আপনার R1, ওই পার্ট থেকে আস্তে আস্তে বাড়তেছে, ঠিক আছে না? এই যে দেখেন, এই যে সি সমান R1, তাহলে এই এতটুকু জায়গাটা আমার কী হবে? R1। উপরের দিকে তো আর বাড়তেছে, এতটুকু জায়গাটা আমার কী হবে? R1। স্ট্রেট লাইনের দিকে চিন্তা করলে দেখতে পারবেন। তার মানে আপনি যে কনস্ট্যান্ট পার্ট থেকে শুরু করছেন, এই জিনিসটা একটা কনস্ট্যান্ট পার্ট, এটা 0 থেকে শুরু করেন না। আপনি দেখতেই পারতেছেন আপনার R1 0 ছিল না। হ্যাঁ, এই যে এটা 0 ছিল না, যদি 0 থাকতো সি এর মান 0 আসতো। কনস্ট্যান্ট পার্ট থেকে শুরু করছেন এবং সেই কনস্ট্যান্ট পার্টটা আপনার গ্রাফে শুরু করতেছে, এবং সেই কনস্ট্যান্টের মানটা কত সেটা আপনি গ্লাস থেকে দেখতে পারতেছেন, যে সেই কনস্ট্যান্টটা R1। এই যে এতটুকু উচ্চতা R1 উচ্চতা, মানে সরি, এই যে এই গ্রাফে এতটুকু যে ডিস্টেন্সটা পাবে, এতটুকু যে জায়গাটা, সেটা R1। তার মানে আপনার সি এর মান কত? R1। ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেন এখানেই বুঝতে পারতেছেন যে আপনি এই গ্লাসের যে চেঞ্জিংটা বা যেই লোয়ার লেয়ারটা, সেটা আপনি একবার 0 থেকে শুরু করেন নাই, যেখানে রেডিয়াস 0 না, গ্লাস থেকেই দেখতে পারতেছেন। তার মানে আপনি লোয়ার লেয়ারটা একটা কনস্ট্যান্ট রেডিয়াস থেকে শুরু করছেন, যেটা আপনি মেজার করতে পারতেছেন, এবং সেই কনস্ট্যান্ট রেডিয়াসটা কি সেটা আপনি ইকুয়েশন থেকে পাইছেন, যে কনস্ট্যান্ট রেডিয়াসটা আপনার R1 রেডিয়াস থেকে আপনি শুরু করছেন, এবং সেটা গ্রাফেও দেখতে পারতেছেন যে আপনার স্ট্রেট লাইনটা এই দিকে মানে আর মানে আর থেকে মানে আর অ্যাক্সিস থেকে একটা কনস্ট্যান্ট পার্ট ছেদ করে নিছে। যখন আপনার এক্স অ্যাক্সিসের মান কি 0, মানে একবারে হাইট যখন 0, তখন আপনি রেডিয়াস 0 থেকে শুরু করেন নাই। আমি বোঝাতে চাচ্ছি আপনি কোনকের কথা বলতেছেন না, যেখানে রেডিয়াস 0, আপনি দেখতেছেন আপনি একটা কনস্ট্যান্ট রেডিয়াস থেকে শুরু করছেন। তার মানে আপনার ইকুয়েশনটা আসা উচিত এরকম, যে আপনার কনস্ট্যান্ট রেডিয়াস আছে, যেখানে এক্স এর ভ্যালু কি, এই পয়েন্টে কি বলেন তো? এক্স এর ভ্যালু 0। আচ্ছা, এত না পেঁচাই, সামনে আগে দেখেন। তার মানে আপনি আবারও ম্যাথমেটিক্যালি প্রুফ পেলেন যে আরে আমি গ্লাস তো দেখতেছি একটা কনস্ট্যান্ট রেডিয়াস থেকে শুরু করছি। তার মানে আমার ওই যে গ্রাফেও দেখতেছি যখন আমার এক্সের ভ্যালু 0, তখন এটা আমার একটা কনস্ট্যান্ট পার্ট আছে, এই গ্রাফে থাকতে হবে, এবং সেই কনস্ট্যান্ট রেডিয়াসের মান আমি পাই গেলাম R1 রেডিয়াস থেকে আমি শুরু করছি, ঠিক আছে না?
গ্লাসটা যখন লোয়ার লেয়ার কথা বলতেছে। এখন কে এর মান কীভাবে বের করবো? তাহলে ওই ইকুয়েশন আমি আবার বসাই, আর ইজ ইকুয়াল কে এক্স প্লাস সি। আর ইজ ইকুয়াল কে এক্স প্লাস আমার এই যে কনস্ট্যান্ট রেডিয়াসটা সেটা কত, সি এর মান কত পাইছি আমি বলুন তো, R1। তাহলে এখানে R1 বসাই দিই, আর ইজ ইকুয়াল কে এক্স প্লাস R1। এখন আমি কে বের করবো? এক্স এর মান তো একবার 0 ইউজ করে ফেলছি, ঠিক আছে না? এখন 0 বসালে তো আবার কে চলে যাবে, কে থাকবে না। সি তো আমি রিপ্লেস করে দিছি আমার জানা জিনিস R1 দ্বারা। হ্যাঁ, এখন কি কীভাবে ইউজ করবো? এক্সের আরেকটা ভ্যালু আমার জানা আছে, সেটা কি এইচ। আমি এটা বসাই, আর সমান সমান কে এইচ। এখন আমাকে একটা কথা বলেন, দেখেন আমি যখন এক্সের ভ্যালু এইচ বসাচ্ছি তখন এখানে কি আর আর থাকবে? যখন এক্সের ভ্যালু এইচ তখন রেডিয়াস কত বলেন তো? R2 রেডিয়াস। এই যে আপার রেডিয়াসটাকে আমি R2 ধরছি, তখন যখন আমি এক্সের ভ্যালু এইচ বসাচ্ছি তখন রেডিয়াসটা হচ্ছে আমার R2। এখানে কি থাকবে? R1। তার মানে R2 ইজ ইকুয়াল কে এইচ প্লাস R1। যখন আমি কি এক্স ইজ ইকুয়াল এইচ বসাইছি, কি বসাইছি? এইচ বসাইছি, দেন আর সমান কি হবে? R2। তখন রেডিয়াসটা কি আমার? R2। তাহলে এখান থেকে আমি কে এর ভ্যালু নির্ণয় করতে পারি না? R1 এই পাশে নিয়ে আসলে R2 মাইনাস R1 ইজ ইকুয়াল কে এইচ। তার মানে কে হবে হচ্ছে R2 মাইনাস R1 ডিভাইডেড বাই এইচ। এখন আমার এই যে দেখেন দুইটা কনস্ট্যান্টের মান, একটা R1 আমার জানা জিনিস, R2 R1 এইচ, এই তিনটা জিনিসই কি আমার জানা। আমি দুইটা কনস্ট্যান্ট কি মান বের করে নিতে পারবো মেপে, ঠিক আছে না? তাহলে আমি দুইটা কনস্ট্যান্টের মান জেনে গেলাম। ইন্টিগ্রেশনে আসি, এখন ইন্টিগ্রেশন করব ভলিউম, কারণ আমি জেনে গেছি। এখন দেখেন আমার ইন্টিগ্রেশনে কি ছিল, ভি ইজ ইকুয়াল পাই ইন্টিগ্রেশন অফ আর স্কোয়ার ডিএক্স। এই যে এখান থেকে আমি আর মানটা নির্ণয় করতে গেছি যে আর কে এক্স এর মাধ্যমে রিপ্লেস করবো, তো আর সমান কি পাইছিলাম সম্পর্ক? কে এক্স প্লাস সি। তাহলে আমার আর স্কোয়ার সমান কী হবে? কারণ আমার এখানে আর স্কোয়ার আছে, কে এক্স প্লাস সি এর মান কত বলেন তো? R1 না? সি এর মান কি R1 না? R1 তো, হ্যাঁ R1। তো আমি এখানে কি লিখবো? কে এক্স প্লাস R1। তো এই যে কে এর মান R2 মাইনাস R1 ডিভাইডেড বাই এইচ, এটা তো একটা কনস্ট্যান্ট জিনিসই। কারণ আমি কে এর মানে এখানে R2 মাইনাস R1 ডিভাইড বাই এইচটা বসাচ্ছি না। কেন বসাচ্ছি না? দেখেন এটা একটু মানে বড় একটা টার্ম, তো এই জায়গায় আমি একবারে কনস্ট্যান্টটাই বসাচ্ছি, লাস্টে গিয়ে এটাকে এটা দিয়ে রিপ্লেস করে দিব আর কি। যে কারণ কনস্ট্যান্ট জিনিসকে তো ইন্টিগ্রেশন বাইরেই নিয়ে আসবো আমি, তো থাকার দরকার নাই এখানে। বসালে বোধহয় একটু মানে দেখতে বিশ্রী লাগবে আর কি, এই জন্য আর স্কোয়ার সমান হবে কে এক্স প্লাস R1 হোল স্কোয়ার। জাস্ট এই যে দেখেন আর স্কোয়ারকে আমি এক্সের টার্মে, এই যে কে কনস্ট্যান্ট R1ও কনস্ট্যান্ট এবং এক্সের টার্মে আমি কি রিপ্লেস করে দিচ্ছি, কারণ আমার ইন্টিগ্রেশন করতে ইজি হয়ে যাবে। তো ভি সমান পাই কে এক্স প্লাস R1 হোল স্কোয়ার টিএক্স। এই জিনিসটাকে এখন আপনি ইন্টিগ্রেশন করলে ওই জেনারেল ফর্মের কি ভলিউম পাবেন। এখন এই জিনিসটা কীভাবে আপনি ইন্টিগ্রেশন করবেন? দুইটা ওয়েতে ইন্টিগ্রেশন করতে পারেন। আচ্ছা, ইন্টিগ্রেশনের লিমিট তো লাগবে, লিমিট লাগবে না? এই যে এই জিনিসটা কিসের রেসপেক্টে ইন্টিগ্রেশন করতেছেন? এক্সের রেসপেক্টে আপনি ইন্টিগ্রেশন করতেছেন, তাহলে এক্সের লিমিট কত? 0 থেকে এইচ পর্যন্ত। আপার লিমিট কত? 0 থেকে এইচ পর্যন্ত। ওই যে ছিল শুরুতে ছিল, বসাইছিলাম আমি লিমিট। এখন দেখেন কে এক্স প্লাস R1 হোল স্কোয়ার, এটাকে ভাঙাই দিতে পারেন আপনি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে ভাঙায় পার্ট ইন্টিগ্রেশন করেন না, এই যে এক পার্ট এভাবে ইন্টিগ্রেশন করতে পারেন আপনি চাইলে। হ্যাঁ, বাট আমি এভাবে ইন্টিগ্রেশনটা করবো না, একটু লেন্থি হয়ে যাবে আর কি। আপনি যদি ইন্টিগ্রেশন, আমি এখন যে প্রসেসে করবো ওই প্রসেস যদি না বুঝেন সমস্যা নেই, আপনি হচ্ছে যে ওই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে ভাঙায় পার্ট আপনি ইন্টিগ্রেশন করে দেখবেন। আমি এখন ধরে নিব যে কে এক্স প্লাস R1 এটা ইজ ইকুয়াল, আপনার কে কী ধরেন জানি না, কেউ ধরেন হচ্ছে যে এই ইন্টিগ্রেশন একটা মানে একটা ওয়ে আছে যে জেড ধরা বা ইউ ধরা, এটা আর কি। তা আমি ধরে নিলাম যে কে এক্স প্লাস R1 এটা ইজ ইকুয়াল কি ইউ, এটাই কী ধরে নিছি ইউ। তো এই প্রসেসটাতে যখন আপনারা আগান তখন ইউ ধরার পরে তখন কী করেন? ইন্টিগ্রেশন করার জন্য ওই পাশে কী করেন? ডিডিএক্স করে দেন। ওই পাশে কী করে দেন? ডিডিএক্স করে দেন। এই পাশে ডিডিএক্স করলে কী থাকবে বলেন তো? এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, এখানে আমার থাকবে হচ্ছে কে, আর এই পাশে থাকবে হচ্ছে ডিইউ বাই ডিএক্স, মানে ডিডিএক্স করে দিলাম। আচ্ছা বুঝাই আপনাকে, ডিডিএক্স অফ কে এক্স প্লাস R1। মানে এটা কেন করতেছেন বলেন তো? আপনি ইউ ধরছেন এবং ইউকে আবার ডিএক্সের সাথে মানে রিলেট করতে হবে, এই জন্য এই প্রসেস যদি আপনি না বুঝেন আপনি এটা ভাঙাইবেন, ভাঙাইলে একবার ইজি ইন্টিগ্রেশন, তবে এটা একটু লেন্দি লাগবে, এই জন্য আমি করতেছি না। তো এই পাশে আবার ডিডিএক্স করবেন, বোথ সাইডে ডিডিএক্স করে দিলে এখানে কি আছে ইউ।
এখানে কি হবে ডিইউ বাই ডিএক্স, আর এই পাশে কি হবে এই জিনিসটাকে ডিডিএক্স করলে দেখেন আলাদা আলাদা ডিডিএক্স করবেন। এই যে কনস্ট্যান্ট পার্টটাকে যখন ডিডিএক্স করবেন এটা হবে কত +0, কনস্ট্যান্টকে ডিডিএক্স করলে 0, ডিফারেন্সিয়েশন করলে এখানে কি হবে কে কনস্ট্যান্ট পার্ট যেটা সেটা কি হয়ে যাবে বাইরে চলে আসবে। বাইরে চলে আসলে আর থাকবে কি ডিডিএক্স অফ এক্স সমান ডিইউ বাই ডিএক্স। তো ডিডিএক্স অফ এক্স কি ডিডিএক্স অফ এক্স মানে হচ্ছে 1, তার মানে কে সমান ডিইউ বাই ডিএক্স। আপনি পুরো জিনিসটাকে কি ধরছেন ইউ ধরছেন, ওই যে তাহলে কে সমান কি ডিইউ বাই ডিএক্স। এখন ডিএক্স এই যে ডিএক্স সমান কী হবে বলেন তো ডিইউ বাই কে। এই যে এই জিনিসটারে যেহেতু আমি ইউ ধরছি তার মানে আমার এই যে ডিএক্সটা চলকটাও কি আমার ডিইউর মাধ্যমে আনতে হবে ডিইউ, যে আমি কারণ আমি এখানে ইউ ধরে এখানে এক্স রাখলে তো আমি ডি ইন্টিগ্রেশন করতে পারবো না, যে জিনিসটার সাপেক্ষে চলকের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে ওইটার ডিএক্সটাই রাখতে হবে এখানে, বুঝছো। তার মানে আমি এখানে যেহেতু এটা ইউ ধরে নিয়েছি তার মানে আমার প্রয়োজন কি এখানে ডিইউ রাখতে হবে। এই জন্য আমি ডিএক্সকে ডিইউর মাধ্যমে মানে প্রকাশ করলাম, তো ডিএক্স ইজ ইকুয়াল ডিইউ বাই কে, ডিএক্স ইজ ইকুয়াল ডিইউ বাই কে। এখন ইন্টিগ্রেশন করে আসি, দেখেন ভি সমান পাই। আপনার এই যে ইন্টিগ্রেশন ক্যালকুলেশনগুলো যদি আপনার কাছে ভালো না লাগে আপনি স্কিপ করে লাস্টে গিয়ে দেখতে পারেন, যে দেখেন মজা ম্যাথমেটিক্স আপনাকে আমি জাস্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন সহ দেখাচ্ছি আর কি, মানে ম্যাথমেটিক্স কীভাবে আপনাকে ফিল দেয়। দেখেন পাই কে এক্স প্লাস আর ওয়ান হোল স্কোয়ার, এটাকে আমি ইউ ধরছি তার মানে ইউ স্কোয়ার, আর ডিএক্স মানে কি ডিইউ বাই কে, ঠিক আছে। কারণ কে কি কনস্ট্যান্ট মানে এখানে 1/k আছে, এটা বাইরে চলে আসবে। লিমিটটা আমি যদি কোনো লাইনে লিমিট বসাইতে ভুল করি, মানে যদি না বসে আপনার ধরে নেবেন যেখানে লিমিট আছে ভি সমান এই যে কে 1/k যে পার্টটা সেটা বাইরে নিয়ে আসলে কী হবে পাই বাই কে। এই যে 1/k ছিল না এখানে, তো এখানে ভিতরে থাকবে কি ইউ স্কোয়ার ডিইউ, ইন্টিগ্রেশন মানে কনস্ট্যান্ট পার্ট বাইরে নিয়ে ইউ স্কোয়ার ডিইউ। এই জিনিসটার ইন্টিগ্রেশন করলে কী হবে বলেন তো এক্স স্কোয়ার ডিএক্স মানে কি এক্স কিউব বাই 3, তার মানে ইউ স্কোয়ার ডিইউ মানে ইউ কিউব বাই 3। আচ্ছা দেখেন এখানে আর একটা জিনিস ভুল হয়েছে, কী ভুল হয়েছে বলেন তো আমি এক্সকে রিপ্লেস করছি ইউর মাধ্যমে, এই জায়গায় যে লিমিটটা ছিল সেটা কিসের লিমিট ছিল এক্সের লিমিট ছিল না, এই জায়গায় যে লিমিটটা ছিল সেটা কিসের লিমিট ছিল ভাইয়া এক্সের লিমিট ছিল। এখন আমি কিসের রেসপেক্টে ইন্টিগ্রেশন করতেছি ইউ এর রেসপেক্টে, ইউ সমান কি কে এক্স প্লাস আর ওয়ান, ইউ সমান কি কে এক্স প্লাস আর ওয়ান, তার মানে আমার লিমিট লাগবেও কি ইউ এর লিমিট লাগবে। ইউ এর লিমিট আমি আগে নির্ণয় করি, ওখানে লিমিট বসাইতে হবে তো আমার দেখেন। তো ইউ এর লিমিট যখন নির্ণয় করতে যাব তখন এক্সের লিমিট কী ছিল এক্সের আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই ইউ লিমিট নির্ণয় করবো। তো এক্সের লিমিট কী ছিল বলেন এক্সের লিমিট ছিল হচ্ছে 0 থেকে এস, ফার্স্টে আপার লিমিট 0 বসাইলে তখন ইউর মান কী আসবে আর1 আসবে, কে এক্স প্লাস আর1 এটাকেই তো আমি কি ইউ ধরছি, তার মানে ইউর যে এটা এক্স ইজিক্যাল 0 বসাইছি তখন ইউ এর লিমিট এটা কোথায় এক্স ইজিক্যাল 0, এটা কি এক্সের কি লিমিট লোয়ার লিমিট, তার মানে ইউ এর লোয়ার লিমিট কি যখন এক্স ইজিক্যাল 0 বসাচ্ছি ইউ এর লিমিট পাচ্ছি হচ্ছে আমি আর1 ইউ আর1, দেন ইউ লোয়ার ইউ আপার কী হবে বলেন তো এক্স এর এইচ, তার মানে কে এইচ প্লাস আর1, কে এইচ প্লাস কি আর1, কারণ এই যে এক্সের ভ্যালু যখন এইচ বসাবো তখন থাকবে কি কে এইচ প্লাস আর1, যখন এক্স ইজিক্যাল এইচ, তার মানে আমি ইউ এর আপার লিমিট আর লোয়ার লিমিট পেয়ে গেছি। আমার ইউ এর আপার লিমিট লোয়ার লিমিট কেন লাগবে বলেন তো, কারণ আমি ইউ এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতেছি। হ্যাঁ তখন আমি এক্সের আপার এবং লোয়ার লিমিট ইউজ করে ইউ এর আপার লোয়ার লিমিট বের করে ফেলছি, তখন আবার ইন্টিগ্রেশনে ফিরে যায়। দেখেন ইন্টিগ্রেশন অফ তাহলে লিমিটগুলো বসাই আর1, আর এটা হবে কে এইচ প্লাস আর1 লিমিট, আর এটা হবে হচ্ছে ইউ স্কোয়ার ডিইউ, আর এখানে পাই বাই কে একটা কনস্ট্যান্ট বাইরে আছে, এটা ইজ ইকুয়াল ভলিউম। তো ভলিউম কী হবে পাই বাই কে বাইরে থাকবে, এটা কী হবে ইউ কিউব বাই 3 ইন্টিগ্রেশন করলে, আর বাইরে থাকবে হচ্ছে আপনার এই যে এখানে লিমিট বসাবেন আর1 কে এইচ প্লাস আর1। ক্যালকুলেশনগুলো আপনি দেখেন আমি করতে থাকি। পাই বাই কি এই যে কনস্ট্যান্টটা এই পাশে নিয়ে আসেন বাইরে নিয়ে আসেন, পাই বাই কনস্ট্যান্ট যদি এখানে নিয়ে আসেন তাহলে নিচে গিয়ে পাই বাই 3 কে এখন লিমিট বসাবেন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ইউ কিউব। তো ফার্স্টে যখন আপার লিমিট বসাবেন আপার লিমিট কি কে এইচ প্লাস আর1, ইউ এর জায়গায় কি বসাবেন কে এইচ প্লাস আর1, কারণ ইউ আপার এটা হোল কিউব ইউ কিউব ছিল মাইনাস লোয়ার লিমিট আর কিউব আর1 কিউব কি আর1 কিউব। এখন বলেন আমাকে এ কিউব এটা কি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব এই আচ্ছা দেখা যাচ্ছে দেখেন এ কিউব মাইনাস বি কিউব এটার ফর্মুলা কি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখেন একটা জিনিস এই ক্লাসটার মধ্যে আপনার কত কিছু লাগতেছে, দেখেন আলজেব্রা মানে এই যে বীজগণিত, যে আপনার জিওমেট্রি দিয়ে আপনি এটাকে মানে ডিফাইন করতে পারতেছেন, মানে অনেক কিছুই। তো এটা যখন আমি এ মাইনাস বি হলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলবো তখন এটা হচ্ছে কে এইচ প্লাস আর1
মাইনাস আর ওয়ান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার কি কে এইচ এই যে এটা কি বসেছি এ মাইনাস বি, এখন এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার বসাবো। দেখেন বসালে দেখেন আবার সেম কে এইচ প্লাস আর ওয়ান হোল স্কোয়ার চলে আসবে, একটু বড় টার্ম চলে আসবে। এখন দেখেন আমি এই যে কে এর যে মানটা এটা তো কিন্তু বসাই নাই আমি, এখন বসাই কে এইচ প্লাস আর ওয়ানের মানটা আমি বের করি। দেখেন কেন বের করতেছি এই একটু পরে বুঝবো, কারণ এটা ছোট হয়ে যাবে। দেখেন কে এইচ প্লাস আর ওয়ান, কে এর মান কত ছিল আর টু মাইনাস আর ওয়ান ডিভাইডেড বাই এইচ, আর এখানে ইন্টু এইচ আছে এই যে এইচ প্লাস আর ওয়ান। এখন দেখেন এইচ এইচ কাটা যাচ্ছে, এইচ এইচ কি কাটা যাচ্ছে, তখন থাকতেছে কি আর টু মাইনাস আর ওয়ান প্লাস আর ওয়ান। ঠিক আছে, আর টু মাইনাস আর ওয়ান প্লাস আর ওয়ান, মাইনাস আর ওয়ান প্লাস আর ওয়ান কাটা যাচ্ছে, থাকছে কি বলেন তো আর টু, থাকতেছে কি আর টু। তারপরে কে এইচ প্লাস আর ওয়ান, কে এইচ প্লাস আর ওয়ান এটার ভ্যালু কত আমার আর টু, কে এইচ প্লাস আর ওয়ান এটার ভ্যালু কত বলেন তো আর টু। এটা আপনি এটা এভাবে বের না করে আপনি এই যে আপনার আগের ইয়েতেও দেখতে পারেন এই যে কে এইচ প্লাস আর ওয়ান এটার মানে কি এক্সের ভ্যালু যখন এইচ তখনই তো যখন এক্সের ভ্যালু এইচ তখন কি আসতেছে রেডিয়াস আর টু। তার মানে কে এইচ প্লাস আর ওয়ানের জায়গায় আমি কি বসাইতে পারি, এই যে তখন লিখছিলাম না যে আর টু ইজিক্যাল কে এইচ প্লাস আর ওয়ান, যখন এক্সের ভ্যালু এইচ তখন রেডিয়াস আর টু। তো এখানে আমি কে এইচ প্লাস আর ওয়ানের জায়গায় আর টু বসাইতে পারি। তো আর টু বসান সমস্যা নাই, বসায় তারপর লেখেন, কারণ আমি যখন এইভাবে ভাঙতে গেছি তখন আমি দেখছি এটা লেন্থি হয়ে যাচ্ছে। তো দেখলাম যে কীভাবে ছোটো করা যায়, দেখলাম যে এইভাবে ছোটো করা যায়, আমি কে এইচ প্লাস আর ওয়ানের জায়গায় আর টু বসাই দিই। তাহলে এখানে হবে হচ্ছে পাই বাই থ্রি কে, আর এখানে হচ্ছে আর টু, ধরেন এই যে ডিভাইড চিহ্ন না এটা হচ্ছে আর টু বসাইলাম আর কি কে এইচ প্লাস আর ওয়ানের জায়গায়, তো আর টু কিউব হবে। তো এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা কি এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি আর টু আর ওয়ান প্লাস বি স্কোয়ার, এটাই তো এ মাইনাস বি ইন্টু দেখেন এ মাইনাস বি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আসছিল না এখানে, তো এখান থেকে আমি বসেছি এ কী ছিল আর টু আর বি কী ছিল আর ওয়ান, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এই জিনিসটাকে আমি আরও শর্ট করবো। এই যে আমার ভলিউম চলে আসছে, ভলিউম কী আসছে বলেন তো পাই বাই থ্রি কে আর টু মাইনাস আর ওয়ান, আমার ওই যে জেনারেল ফরম্যাটের গ্লাসটার ভলিউম চলে আসছে আর টু স্কোয়ার আর ওয়ান আর টু প্লাস আর ওয়ান স্কোয়ার। এই যে এটা হচ্ছে আমার ওই জেনারেল ফরম্যাটের গ্লাসের ভলিউম। এখন আরও কিছু কাজ বাকি আছে, যেখানে কে রয়ে গেছে, কে এর মানটা তো বসাই দেবে, বসাই পাই বাই থ্রি কে মানে কি আর টু মাইনাস আর ওয়ান ডিভাইডেড বাই কি এইচ, আর এখানে আর টু মাইনাস আর ওয়ান, এখানে কি আর টু মাইনাস আর ওয়ান, আর এই জায়গায় আর টু স্কোয়ার প্লাস আর ওয়ান আর টু প্লাস আর ওয়ান স্কোয়ার প্লাস আর ওয়ান স্কোয়ার। এখন দেখেন এই যে আর টু মাইনাস আর ওয়ান এটা আর এটা কাটা, আর এই যে এই এইচ উপরে চলে আসবে, আসলে কি হচ্ছে দেখেন পাই এইচ বাই থ্রি ইন্টু আর টু স্কোয়ার প্লাস আর ওয়ান আর টু প্লাস আর ওয়ান স্কোয়ার। এইটাই হচ্ছে আমার কি ওই গ্লাসটার জেনারেল ফরম্যাটের একটা ভলিউমের ইকুয়েশন, মানে ভলিউমের সূত্র। যে এই যে যে জানা টার্মগুলোই আমার কাছে আছে এইচ এবং আর ওয়ান আর টু, এটার মাধ্যমে আমি যে গ্লাসটার ভলিউম নির্ণয় করে ফেলছি। এই ফর্মুলাটা যদি আপনার জানা থাকে, আপনার তখন জানা নেই, আপনি একটু কষ্ট করে এই যে ক্যালকুলেশন এনজি প্রসেস ধরেন বের করে দিলেন, কীভাবে বের করলেন প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি আপনাকে বুঝাইছি। ইন্টিগ্রেশন আপনার যদি এখন ম্যাথমেটিক্স ভালো না লাগে তাহলে আপনি এখন এটা ফিল করেন, সমস্যা নেই যে ম্যাথমেটিক্সের ক্যালকুলেশন আপনার ভালো নাই লাগতে পারে, সমস্যা নেই। এখন আপনি দেখেন যে আমি বের করলাম, আমার দরকার হয়েছে, আমি ম্যাথমেটিক্স ভালো লাগছে, আমি ম্যাথমেটিক্সের মানে সব এবং বাস্তবতার সাথে মানে মিলে যে কোন ধরনের ইকুয়েশন মিলবে ম্যাথমেটিক্স ইউজ করে আমি ক্লাসটার ইকুয়েশন বের করছি। আমি বলতেছি যে এটা জেনারেল ফরম্যাটের ক্লাস এবং প্রমাণও করে দেখাইলাম যে এটা আসলেই জেনারেল ফরম্যাটের ক্লাস। তার মানে যখন কোনো একটা জিনিসের জেনারেল ফর্মুলা বের করবেন এটা অলওয়েজ স্পেশাল কেসের জন্য কি খাটতে হবে, ঠিক না? যে ওই জেনারেল ফর্মুলা দিয়েও আপনি স্পেশাল কেসের কি মানে ভলিউম নির্ণয় করতে পারবেন। দেখি পারি কিনা যে জেনারেল ফর্মুলাটা থেকে কি আমার স্পেশাল কেসের আসলে ভলিউমগুলো নির্ণয় হয় কিনা। জেনারেল ফর্মুলা তো সবার জন্য না। তো দেখেন স্পেশাল কেস ওয়ান যেটার কথা আমরা বলতেছি, স্পেশাল কেস ওয়ান সেটা কি বলুন তো, যখন আর ওয়ান আর টু সমান, যেটা আমাদের কি চীনা পরিচিত একটা শেপ, সেটা কি চীনা পরিচিত শেপটা কি আমাদের এই যে বেলনাকৃতির শেপ, চীনা পরিচিত শেপটা কি বেলনাকৃতির শেপ। এই বেলনাকৃতির শেপের আর ওয়ান আর টু সমান, ঠিক আছে না? আর ওয়ান আর টু কি সমান, তো
তো সেই রেডিয়াসটাকে আমরা কি বলতেছি, দুটোটা রেডিয়াসটাকে আমরা আর বলতেছি যে দুইটাই সমান। তাহলে আমি বলতে পারি R1 = R2 = R, মানে ওই রেডিয়াস যেহেতু দুটোটা সমান একটাই বলি সেটাকে আর বলি। এবং এটার ভলিউম আমরা মুখস্থ করে আসছি, বা মুখস্থ না, আমরা সাধারণত স্পেশাল কেসে প্রমাণ করে আসছি B × A × H। এ হচ্ছে যে নিচের ক্ষেত্রফলটা, এই যে বৃত্তের ক্ষেত্রফলটা πr²h। তার মানে এই যে এটার ভলিউম আমি কি জানি, πr²h। শর্টকাটে প্রমাণ করে নিয়ে আসলাম। বাট আমি এই ধরনের গ্লাসের জন্য, মোট কথা গ্লাসের জন্য আমি একটা জেনারেল ফর্মুলা আমি ডিরাইভ করছি না। তার মানে আমি স্পেশাল কেসটা যদি ওই জেনারেল ফর্মুলাতে অ্যাপ্লাই করি, আমার এই যে এই গ্লাসের এই আয়তনটা আসা উচিত, এই গ্লাসের কি ভলিউমটা আসা উচিত, দেখি আসে কিনা। এখন এখানে কি বসাবো বলুন তো, R1 এবং R2 যে জায়গায় আছে প্রত্যেকটা জায়গায় কি বসাবো, আর বসাবো, কারণ R1 R2 সেম। বসাই V = πh/3 r² প্লাস r × r প্লাস r², মানে R1 R2 জায়গায় জাস্ট আর বসাচ্ছি। দেখেন তো এখানে কি হচ্ছে, πh/3 r², 2r², এখানে r × r কত, আবার r², মানে মোট 3টা r² আছে, 3r²। এখন কি হচ্ছে πh/3 × 3r²। দেখেন 3 3 কাটা, কি আসছে πhr², মানে সাজায় লিখলে πr²h। তাহলে আপনি ক্যালকুলেশনটা দেখেন নাই, দেখেন এই যে এখানে r² মানে r × r r², মানে মোট এখানে 3টা r² আছে, r² একটা দুইটা আর এখানে গুণ করলে আবার আরেকটা r², 3টা r² বসাইলাম। এই যে ক্যালকুলেশনটা দেখেন πh/3 × 3r², দেন 3 3 কাটা থাকলো r², তো আছে কি πhr², যেটা সাজায় লিখলে কি πr²h। তো আমার এই যে জেনারেল ফরম্যাটটার শর্তটা ছিল হচ্ছে আমার R1 R2 সমান হবে। এই R1 R2 সমান এই শর্তটা, স্পেশাল শর্তটাই আমি জেনারেল ফর্মুলাতে কি বসাইছি, ইউজ করলে আমি দেখতে পাই যে আসলে যে আমার এই ধরনের গ্লাসের জন্য যে ভলিউমটা, এটা আমার জেনারেল ফর্মুলা দিচ্ছে, আমার জেনারেল ফর্মুলা সেম ভলিউমটাই দিচ্ছে πr²h। যে তার মানে আমি বলতে পারি যে আমি যে গ্লাসটার কথা বলতেছি এটা জেনারেল ফর্মেটের গ্লাস, কারণ আমি এই গ্লাসে এই ধরনের গ্লাসের স্পেশাল যে শর্তটা এটা ইউজ করে দেখতেছি, আসলে এই গ্লাসের এক্সাক্ট ভলিউমটা আসে πr²h। তো এখন আপনি কোনকের ক্ষেত্রে ইউজ করে দেখতে পারেন। কোনকের ক্ষেত্রে কী হবে বলুন তো, এই যে নিচের R1 যেটা, এটাকে R1 ধরছেন না, R1 কী হবে, 0 হবে। R1 যদি 0 হয় তখন এখানে আপনার কী থাকবে বলুন তো, πh/3। তখন এইখান থেকে আপনি আর কোনো ভলিউমটা নির্ণয় করতে পারবেন। তার মানে বুঝাইতে পারছি যে আপনার যেটা ধরছেন এটা জেনারেল ফর্ম, তার মানে ওই জেনারেল ফর্মের থেকে আপনি ব্যালনের আকৃতির শেপের কি ভলিউম নির্ণয় করতে পারছেন πr²h। তার মানে এটা ওই জেনারেল ফর্মেটে কি একটা স্পেশাল কেসের শর্ত ভলিউম জেনারেল ফর্মুলাতে ইউজ করলে আমি আর স্পেশাল কেসের ভলিউমটা পাচ্ছি। তো এখানে R2 থাকবে, R2², R1 এর জায়গায় কি দেখেন, R1 এর জায়গায় যদি আমি 0 বসাই কোনকের ক্ষেত্রে, তাহলে এই পুরো পার্টটা 0। আবার r² যদি 0 বসাই তাহলে ওই পুরো পার্টটাও কি বলেন, পুরো পার্টটাও ওই পাশের পার্টটাও কী হবে, R1 0 না, R1 0, তো তার মানে এটাও 0 হবে। তো এখন এখানে দেখেন এই কোনকের ক্ষেত্রে তখন কী আসছে, πh/r²/3, এটাই হচ্ছে আপনার কোনকের ভলিউম নির্ণয়ের সূত্র, যেখানে R2 হচ্ছে যে কোনকের ওই যে আপার রেডিয়াস, যেটা আপার রেডিয়াসটা। তার মানে কোনকের আপার রেডিয়াসকে যদি আমি আর বলি, জেনারেল আর যদি প্রমাণ করতে, তাহলে আমার πr²h/3, এটা হচ্ছে আমার কি কোনকের জন্য কি ভলিউমের সূত্র। তার মানে বুঝতে পারছেন যে আমার কোনক এবং কি আপনি সার্চ করে দেখতে পারেন যে কোনকের ভলিউমের সূত্র কি, দেখবেন πr²h/3, কারণ এখানে R1 কি 0, ঠিক আছে না। তো πr²h/3 যখন দেখবেন তখন আমি আপনাকে প্রুভ করে দেখলাম যে এই জিনিসটা জেনারেল একটা ফর্ম্যাট, এবং এটা হচ্ছে জেনারেল ফর্ম্যাট। ওই জেনারেল ফর্ম্যাট থেকে আপনি ব্যালন এবং কোনক দুইটারই ভলিউম নির্ণয় করতে পারছেন, জাস্ট স্পেশাল যে কেসগুলা ওগুলা ফর্ম্যাটে বসাইছেন। ব্যালনের ক্ষেত্রে কি R1 = R2 = R, আর এটার ক্ষেত্রে কি আপনি এগুলো কীভাবে বুঝতেছেন বলুন তো, R1 = R2 = R, আপনি দেখতেছেন এটা R1 R2 সমান, তার মানে এটা একটা স্পেশাল কেস। ওটাতে দেখতেছেন ওইটা R1 0, তার মানে এটা একটা স্পেশাল কেস। জেনারেল ফর্ম্যাট কোনটা, এটা পুরোটা, ঠিক আছে না। তার মানে আপনি এখান থেকে কোনক এবং কি ব্যালনেরও ভলিউম নির্ণয় করতেছেন। তার মানে আমি বলতে পারি যে আসলে আমি যেটা নিয়ে কথা বলতেছি সেটা একটা স্পেশাল কেস না, সেটা বরং জেনারেল কেস, এগুলো হচ্ছে স্পেশাল কেস। তার মানে আপনি যদি এই ফর্মুলাটা জানেন তাহলে আপনি, আর এটা খুব বড় একটা ফর্মুলা না, এখান থেকে আপনি আরেকটা জিনিস দেখতে পারেন, এটা কিন্তু আমাদের এই যে যেটার ভলিউম নির্ণয় করতেছি এটা কিন্তু কিউবিক 3 মাত্রা। এখানে যে ইকুয়েশনটা আসছে, যে পার্টটা আসছে, এটা কিন্তু মানে আমাদের কিউবিক ইকুয়েশন থেকে আসছে। এটা আপনি চিন্তা করবেন যে এটা কিন্তু রিলেট আছে যে কিউবিক মানে কি মাত্রা 3টা, আমাদের ক্লাসের কি মাত্রা 3টা, এগুলো আপনি একটু রিলেট করে দেখবেন যে আসলে আয়তন কিউবিক ইকুয়েশন
সো যেটা বলতেছিলাম আর কি, যে এটা কি কিউবিক যেই সূত্রটা ওইটার ফরম্যাট থেকে এটা আসছে। তো আপনি এটা চিন্তা করে দেখবেন যে এটা আসলে রিলেট করবেন যে এটা আসলে আমি যে জিনিসটার ভলিউম নির্ণয় করতে পারতেছি ওটা হচ্ছে একটা ঘন আকৃতির মানে 3 মাত্রার, আর এখানে যে পার্টটা আসছে এটাও কিউবিক ইকুয়েশনের বা মানে কিউবিক সূত্রের। সো ধন্যবাদ আপনাকে যে আমাদের সাথে থাকার জন্য এবং ফিল করার জন্য, বাস্তবতার সাথে রিলেট করলেন, যে ফিল করছেন। আসলে আমি বুঝতে পারতেছি যে আমি যে গ্লাসে পানি খাচ্ছি এটা ম্যাথমেটিক্যালি কীভাবে, এটা ম্যাথমেটিক্স কীভাবে এটাকে মানে প্রকাশ করছে, তার খুব সুন্দর ইকুয়েশন দিয়ে ওই গ্লাসটার ভলিউম প্রকাশ করছে। ম্যাথমেটিক্স এটাকে ডিসক্রাইব করছে যে এভাবে, আসলে এভাবে। এখন ওই ডিসক্রাইব অনুযায়ী আমি স্পেশাল কেসে অ্যাপ্লাই করে দেখলাম যে আসলে ওর ম্যাথমেটিক্সের কি ডিসক্রিপশন ঠিক আছে। বুঝতে পারছেন যে এইভাবে মানে বাস্তবতার সাথে রিলেট করবেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য এবং এই জিনিসটাকে বাস্তবতার সাথে রিলেট করে পড়ার জন্য। এখন এই যে ভলিউমটা কেন নির্ণয় করছিলেন বলুন তো? এই যে এখন আপনার এই সূত্র জানা আছে, এটাই খুব কঠিন। পাইস/3 আর টু স্কোয়ার আর1 স্কোয়ার। হ্যাঁ, এটাই তো আপনার সূত্র, ঠিক আছে না? এই সূত্র ইউজ করে আপনি জাস্ট মানে 1 সেকেন্ডে আপনি ভলিউমটা নির্ণয় করতে পারবেন। এখন আপনি ট্রাই করে দেখতে পারেন, আপনি এই সূত্র দিয়ে আপনার বাসার যে কোনো একটা গ্লাসের মানে আর1 আর2 মেজার করে, এইচ মেজার করে ওই ভলিউমটা নির্ণয় করবেন। দেন কী করবেন, ফার্স্ট যে ওইটা দেখাইছিলাম যে একটা ব্যালন শেপের ইয়াতে আপনি পানিগুলো ঢেলে ভলিউম নির্ণয় করছেন, দুইভাবে আপনি ভলিউম নির্ণয় করে দেখবেন এক্স্যাক্টলি ইকুয়াল আসবে। এটা সূত্র দিয়ে নির্ণয় করবেন একবার, যে আর1 আর2 মেজার করে, আরেকটা কি, যে একটা ব্যালন শেপের ইয়াতে আপনি এই পানিগুলো ঢেলে তখন ভলিউমটা নির্ণয় করে দেখবেন, দেখবেন যে এক্স্যাক্টলি আসছে। এবং ম্যাথমেটিক্স দেখছেন আপনাকে কীভাবে মানে বাস্তবতার সাথে মিলায়। সো যেটা বলতেছিলাম, দেখলেনই তো যে ম্যাথমেটিক্স কীভাবে আপনার আশেপাশের জিনিসকে তার নিয়ম দ্বারা ব্যাখ্যা করে, এবং ওই ব্যাখ্যাটা সঠিক কিনা তা আপনি চাইলে আপনি যাচাই করে নিতে পারেন। আমি আপনাকে খাতা কলমে ম্যাথমেটিকের ব্যাখ্যাটা যা সঠিক ওটা ম্যাথমেটিক্যালি আবার প্রুভ করে দেখাচ্ছি জিওমেট্রি দ্বারা, যে ম্যাথমেটিক আসলে যা বলছে তা ঠিক। এবং স্পেশাল কেসে ওই জেনারেল ফর্মুলাটা, ম্যাথমেটিক্স যে জেনারেল ফর্মুলাটা আমাকে দিচ্ছে ওটা স্পেশাল কেসে ইউজ করে আপনাকে দেখাচ্ছি যে না, স্পেশাল কেসের ভলিউম জেনারেল ফর্ম্যাট থেকেই আনা যায়। এবং আপনি চাইলে এইভাবে নির্ণয় করতে পারেন যে এই জেনারেল ফর্মুলা দ্বারা ওই এই শেপের গ্লাসের আয়তনটা নির্ণয় করবেন এইচ আর আর1 আর2 মেপে, দেন এই গ্লাসে পানিগুলো ঢেলে মেপে নেবেন আয়তনটা কত, দেখবেন দুইটাই সমান আসবে। সো দেখেন, বেসিক্যালি আপনি এই যে এত কাজ করে এই যে আপনি চাইলে দুইটা সহজ উপায়ে গ্লাসটার ভলিউম, আপনি যে পরিমাণ পানি খাইছেন ওটা নির্ণয় করতে পারতেন, বাট আপনি এত কাজ করে আপনি একটা সুন্দর খুব ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ডিরাইভ করছেন, যেটা দিয়ে আপনি এই টাইপের মানে যে কোনো গ্লাসের ভলিউম নির্ণয় করতে চান। আচ্ছা, আপনি আমাকে বলেন আপনি এটা ডিরাইভ করছেন কেন? মনে করুন এখানে আপনি নিজেকে চিন্তা করেন, আমি আমার নিজেকে চিন্তা করি, যে যে ব্যক্তিটার কথা বলতেছি, যে ব্যক্তি এই কাজটা করছে, ধরুন আমি এখানে আমার নিজেকে চিন্তা করলাম, আমি পানি খাচ্ছিলাম, ভলিউম মাপার জন্য চিন্তা করলাম, দুইটা ওয়ে পাইছি আমি, এই দুইটা ওয়ে দিয়ে আমি মাপতে পারি, বাট এগুলোতে কাজ করা লাগতেছে। তা আমি দেখতেছি যে ম্যাথমেটিক্যালি মাপা যায় কি না এটার ভলিউম, এই দুটো তো আমি নিজে প্র্যাকটিক্যালি মাপছি। এটা প্র্যাকটিক্যালি মাপার সময় আমার কি তখন ম্যাথমেটিক্স ইউজ করতে হয়েছে। এই যে এখানে এটা কি ম্যাথমেটিক্স না ভলিউমের, এই যে এটা তো এটা একটা ম্যাথমেটিক্যাল রিলেশন না, ভি ইকুয়াল পাই স্কয়ার এইচ। তারপর হচ্ছে আপনার এখানে এই যে এটা ম্যাথমেটিক্যাল রিলেশন না, এম ইকুয়াল ভেরো, এখান থেকে এখানেও আপনি এই যে বিয়োগ করছেন, এটাও ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। আচ্ছা, যাই হোক, এখন দেখেন আমার মন চাইছে আমি ভলিউম নির্ণয় করব, দুইভাবে নির্ণয় করতে পারতাম, কিন্তু আমি প্রত্যেকটা স্টেপ বুঝে 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 তখন নির্ণয় করতেছি। মানে যে আমি এরকম শেপের একটা গ্লাসের আমার ভলিউম নির্ণয় করতে হবে ইন্টিগ্রেশনের মাধ্যমে, বুঝতে হয়েছে আমার ইন্টিগ্রেশন করতে হবে, কারণ এটার অলওয়েজ কি রেডিয়াস সেম না। এজন্য ক্ষুদ্র একটা রেডিয়াস, ক্ষুদ্র একটা ভলিউম নির্ণয় করে এটাকে ইন্টিগ্রেশন করে দিছি, দেন হচ্ছে যে আমি ভলিউম পাইছি। মানে এই যে ইন্টিগ্রেশন করছি, এখন এই জিনিসটা যখন আপনি কোনো একটা কিছু অবজার্ভ করবেন, ওটাকে যখন আপনি এক্সপ্লেন করতে যাবেন ম্যাথমেটিক্যালি, বা যেমন আমি এই গ্লাসটার ভলিউমটা ম্যাথমেটিক্যালি মানে প্রকাশ করছি, দেন আপনি যখন নিজে থেকে নিজে যখন ওই জিনিসটা করতে পারবেন, ওটা হচ্ছে আপনার মানে স্যাটিসফ্যাকশন যে আপনি ম্যাথ বুঝতেছেন, পারতেছেন। এখন ওইটা কখন পারবেন? আস্তে আস্তে আপনাকে শুরুর দিকের যে ম্যাথ, অ্যালজেব্রা, ট্রাইগোনোমেট্রি, জিওমেট্রি, এগুলো আস্তে আস্তে ভালো করে বুঝে শিখতে হবে। আপনি হুট করে একদিন, ধরেন আপনার এখন ম্যাথমেটিক্যাল নলেজ এরকম নাই, যেমন আমার মতো আর কি, আমারও ম্যাথমেটিক্যাল নলেজ তেমন নাই, একবারে নিউ আপনি ম্যাথমেটিক্সে, তখন আপনি এই যে সেম এই কাজটা যখন করতে যাবেন, তখন আপনি বুঝবেনই না যে ইন্টিগ্রেশন কি, মানে এটা কীভাবে নির্ণয় করতে হবে। আপনার কাছে জাস্ট হাতে দুইটা ওয়ে আছে, যে এটা আর এটা, এই দুইটা দিয়ে আপনি নির্ণয় করবেন।
এখন যখন আপনি ম্যাথমেটিক্সে আরও এক্সপার্ট হবেন বা মানে ম্যাথমেটিক্সকে যখন আপনি বুঝতে শিখবেন বাস্তবতা, মানে কোন জায়গায় আমি কোন ধরনের ম্যাথমেটিক্স ইউজ করবো, যেমন এখানে আমি ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমি ইন্টিগ্রেশন ইউজ করছি, কারণ আমি বুঝতেছি যে আমার এখানে ম্যাথমেটিক্সের ইন্টিগ্রেশন লাগবে। ক্ষেত্রফল বলতেছি এই যে ভলিউম নির্ণয় করার জন্য। সো এভাবে আর কি মানে বাস্তবতার জিনিসকে রিলেট করবেন যে আসলে কি হচ্ছে বা না হচ্ছে এগুলো আর কি। যেমন আপনাদেরকে আর একটা জিনিস বলি, এই যে একটু আগে যে বললাম যে এই পার্টটা আর স্কোয়ার মানে r2² প্লাস r1r2 প্লাস r1 স্কোয়ার, এটা একটা কিউবিক ইকুয়েশন থেকে আসছে। কোনটা থেকে বলেন তো? a মাইনাস বি হোল কিউব থেকে। a মাইনাস বি হোল কিউব কি? a মাইনাস বি হোল কিউব না, সরি, a কিউব মাইনাস বি কিউব। a কিউব মাইনাস বি কিউব থেকে কি আসছে? a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই পার্টটা আসছে a কিউব মাইনাস বি কিউব, এই পার্টটা থেকে আপনি এই জিনিসটা a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান লিখতে পারেন না যে a কিউব মাইনাস বি কিউব ডিভাইডেড বাই a মাইনাস বি, a কিউব মাইনাস বি কিউব ডিভাইডেড বাই a মাইনাস বি। তো এখানে আপনি লিখতে পারেন সিমিলারলি r2 কিউব মাইনাস r1 কিউব ডিভাইডেড বাই r2 মাইনাস r1 পাই h বাই 3। এখন দেখেন এই যে এই ফরম্যাটটা, এই ফরম্যাটেও আপনি কি রেখে গ্লাসের ভলিউমটা নির্ণয় করতে পারতেছেন। যখন এই ফরম্যাটে রেখে আপনি গ্লাসের ভলিউম নির্ণয় করতে পারতেছেন, তখন একটা সমস্যা আসতেছে এই ফরম্যাটে। কি দেখেন তো, এটা আপনার ম্যাথমেটিক্যালি বুঝতে হবে বা মানে আপনার বাস্তবতা দিয়ে বুঝবেন। দেখেন এই যে যখন এই শেপের স্পেশাল কেস যে ব্যালন শেপের এটার রেডিয়াস নির্ণয় করতে যাবেন, তখন r1 r2 কি হচ্ছে? সমান। তখন কি হচ্ছে? r1 r2 সমান হচ্ছে। r1 r2 যখন সমান, এই যে এই শেপটা দিয়ে আপনি এটার ভলিউম নির্ণয় করতে পারতেছেন না। r1 r2 যেহেতু সমান, এই যে এই টার্মটা পুরোটা 0 ডিভাইডেড বাই 0 আসতেছে। এই টার্মটা কি আসতেছে? ওটা 0 ডিভাইডেড বাই 0 আসতেছে। 0 ডিভাইডেড বাই 0 এটা তো আনডিফাইন্ড, এটা তো সংজ্ঞায়িত করা যায় না। এটা কি আনডিফাইন্ড? এটা কি আনডিফাইন্ড? এটা সংজ্ঞায়িত করা যাচ্ছে না। তো তাহলে কি এই ফরম্যাটটা কি ঠিক না? হ্যাঁ, অফকোর্স এই ফরম্যাট ঠিক, বাট ফরম্যাটটাকে একটু সাজায় এইভাবে লিখতে হবে। আপনার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন সবসময় যে আপনি যে স্টেপে আছেন ওই স্টেপে হবে না, এটাকে আপনি আরও কেটে ছিঁড়ে মানে সাজায় বোঝায় এমনভাবে ফরম্যাট দাঁড় করাবেন যেটার জন্য সবগুলোতে ইউজ করা যায়। যেখানে আমার কি এই যে অসংজ্ঞায়িত ফরম্যাট আসতেছে না, বুঝছেন তো? যে এই যে দেখেন এই ফরম্যাটটা দিয়ে আপনি এটা নির্ণয় করতে পারতেছেন না। আর এই ফরম্যাট দিয়ে যখন আপনি ওই যে কোনো গেটটা নির্ণয় করতে যাবেন, তখন কি হবে? তখন হবে হচ্ছে r1 0 হয়ে যাবে। তাহলে উপরে r2 কিউব থাকবে আর নিচে r1 0, নিচে r2 থাকবে। তো এখন এটা কাটাকাটি করলে কি হচ্ছে? r2 স্কোয়ার। কোনো গেটটা ঠিকই নির্ণয় করতে পারতেছেন। কেন নির্ণয় করতে পারতেছেন বলেন তো এই ফরম্যাট দিয়ে? কারণ আপনার এই যে নিচের জিনিস যেটা ওইটা 0 না। আমরা জানি কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা যায় না। এখানে নিচেরটা 0 আসছে, উপরেরটাও 0 আসছে। সিমিলার যে একটা যদি আর একটা সমান হয়, এটা 0 আসবে। r2 ইকুয়াল যদি r1 হয়, তখন এটা তো r মাইনাস r, এটা 0। তার মানে এই যে এই ফরম্যাটে রেখে আপনি এই ভলিউমটা নির্ণয় করতে পারতেছেন না। কেন নির্ণয় করতে পারতেছেন না? দুইটা রেডিয়াস সেম হলে আপনি পারতেছেন না, কারণ এটা 0 আসতেছে। ম্যাথ আপনাকে ভলিউম দিচ্ছে না। এখন কেন দিচ্ছে না ম্যাথ আপনাকে ভলিউম? দেখেন তো রিলেট করে, যে দুইটা শেপের ভলিউম আপনাকে ম্যাথ দিছে, ওই দুইটা শেপের সাইডগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। ওই দুইটা শেপের সাইডগুলো কি চেঞ্জ হচ্ছে। এটা এইভাবে, আরেকটা হচ্ছে যে কিছু একটা রেডিয়াস ছিল। তার মানে এই যে ম্যাথমেটিক্যালি এই যে ইকুয়েশনটা আপনাকে বলতেছে যে আচ্ছা দেখো ভাই, তুমি যে জিনিসটা করতেছো ওইটাতে হচ্ছে যে তোমার এই যে রেডিয়াসগুলা যে জিনিসটা থেকে এটা নিয়ে আসছো, ওইখানে রেডিয়াসগুলো কখনো সমান হবে না। সো এটা ঠিক আছে। মানে যখন তোমার রেডিয়াস সমান হবে না, তখন এই ম্যাথমেটিক্যাল আপনাকে যে ইকুয়েশনটা দিছে, ও তো ধরে নিয়েছে যে আপনি যে দুইটা জিনিস নিয়ে আসতেছেন ওইখানে রেডিয়াস সমান না। কারণ এই যে এটা চেঞ্জ হচ্ছে, আপনি এখান থেকে নিয়ে আসছেন। কারণ এই সূত্রটা আপনি দুইটার জন্য ইউজ করতে পারতেছেন, কোনকের জন্য আর হচ্ছে যে আপনার যে গ্লাসের জন্য। সো ম্যাথমেটিক্স বলতেছে যে মানে ম্যাথমেটিক্স জানেও না যে আপনি কি করতেছেন। তো রেডিয়াস যেহেতু সেম না, তখন আপনি এটাই ওইখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখন আপনি এইটাতে অ্যাপ্লাই করতে গেছেন, দিতেছেন রেডিয়াস সেম, আর ম্যাথমেটিক্স আপনাকে এখানে
এই ইকুয়েশনটা যখন আপনি ফার্স্টে লিখবেন, আপনাকে ধরেন কোনো কিছু জানেন না আপনি ম্যাথমেটিক্যাল, বা মানে আপনি কি করতেছেন এটা বাদ দেন। আমি যখন আপনাকে বললাম যে এই জিনিসটা একটা ধরেন কিছু, এইটা কখন সত্য মানে কখন সংজ্ঞায়িত, এই যে আমি যে পার্টটা লিখছি এই পার্টটা কখন সংজ্ঞায়িত, যখন R1 ইজ নট ইকুয়াল R2, R1 ইজ ইকুয়াল যদি R2 হয় তখন এই পার্টটা কি সংজ্ঞায়িত, 0 আসবে না। তখন মানে ম্যাথমেটিক্স আপনাকে এই পার্টটা দিছে, মানে হচ্ছে যে কি বলেন তো, ম্যাথমেটিক্স বুঝে গেছে যে আপনি যে কেসটা থেকে এই জিনিসটা নিয়ে আসছেন ওইখানে R1 আর R2 কি ইজ নট ইকুয়াল, মানে R1 R2 সমান না। যদি সমান হইতো ম্যাথমেটিক্স আপনাকে এই পার্টটা দিত না, কারণ এটা অসংজ্ঞায়িত। ম্যাথমেটিক্স আপনাকে অসংজ্ঞায়িত পার্ট দিচ্ছে না, কারণ যে জিনিসটা আপনি বাস্তবে সংজ্ঞায়িত করতে পারতেছেন ওটা ম্যাথমেটিক্স কেন অসংজ্ঞায়িত করবে। সো ম্যাথমেটিক্স বুঝে গেছে যে আপনি যে পার্টটার কথা বলতেছেন ওখানে R1 R2 সমান না, যদি সমান হইতো তাহলে তো আপনাকে এই পার্ট দিত না। এখন আপনি স্পেশাল কেসের এই ব্যালেন্স শেপের কথা বলতেছেন, তখন হচ্ছে যে ম্যাথমেটিক্স বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি আরেকটু ব্যাক ক্যালকুলেশন করে এখানে আসো, তখন দেখবে যে তুমি R1 R2 সমান হইলেও তখন কি করতে পারবা সেটা তুমি মেজার করতে পারবা। এই আর কি, এভাবে ফিল করবেন। মানে দেখেন ম্যাথমেটিক্স আপনাকে এই পার্টটা দিয়ে দিছে, যে এই পার্টটা অনলি ম্যাথমেটিক্স পার্টটা দেয় না, ম্যাথমেটিক্স আপনাকে এই পার্টটা দেয় না, এই পার্টটা দেওয়ার সাথে ম্যাথমেটিক্স আপনাকে এই পার্টটা ইউজ করার শর্ত দিয়ে দিছে যে তুমি এই পার্টটা কখন ইউজ করতে পারবা, যখন R1 R2 সমান হবে না, যখন এবং নিষেধাজ্ঞা দিয়ে দিছে যে R1 এবং R2 যখন সমান হবে আপনি এই পার্টটা ইউজ করতে পারবেন না, যদি ইউজ করেন আমি আপনাকে কিছু ভ্যালু দিতে পারবো না, কোনো কিছু দিতে পারবো না, জাস্ট আনডিফাইন্ড আসবে। ম্যাথমেটিক্স আপনাকে বলে দিছে এই পার্টটা যখন দিছে তখন বুঝতে হবে যে ম্যাথমেটিক্স অবশ্যই বলতেছে এই পার্টটাতে আপনি যদি R1 R2 ইউজ করেন তখন আনডিফাইন্ড আসবে। R1 R2 সমান ইউজ করলে, R1 R2 কি R1 ইকুয়াল R2 এটা সমান ইউজ করলে তখন কি আসবে, এটা আনডিফাইন্ড আসবে। তখন আপনি গিয়ে দেখতেছেন যে আমি এই শেপের নির্ণয় করি, এই শেপের ভলিউম নির্ণয় করি। তো এই শেপের ভলিউমের স্পেশাল শর্তটা কি, এই শেপের শর্তটা হচ্ছে R1 ইকুয়াল R2। আপনি এই শেপের R1 ইকুয়াল R2 যখন নির্ণয় করতে, মানে এই শেপের ভলিউম যখন এই ফরম্যাট দিয়ে নির্ণয় করতে যাচ্ছেন তখন ম্যাথমেটিক্স আপনাকে যেই শর্ত ইউজ করতে মানা করছে ওই শর্তই আপনি ইউজ করতেছেন, তাহলে কি আপনি এই ব্যালেন্স শেপের ভলিউমটা পাচ্ছেন, এখান থেকে পাচ্ছেন না। এবং ম্যাথমেটিক্স আপনাকে এখানে মানে থামায় রাখে নাই যে উপরে একটা কিউবিক ফরম্যাট আছে R3 কিউব মাইনাস R1 কিউব। তো ম্যাথমেটিক্স আপনাকে বলছে যে আচ্ছা দেখো তুমি যেই আমি তোমাকে আনডিফাইন্ড দিচ্ছি কেন, এই যে এই জিনিসটা তুমি যখন ভলিউম এই ফরম্যাট দিয়ে নির্ণয় করতে যাচ্ছ তো আমি তোমাকে আনডিফাইন্ড দিচ্ছি, কারণ হচ্ছে যে নাম্বার 1 আমি তোমাকে যেই শর্ত দিছি তুমি ওই শর্ত অনুযায়ী চলো নাই, তুমি R1 R2 বসাইছো ইকুয়াল বসাইছো। এখন ও কেন এই শর্ত দিছে, দেখেন কেন এই শর্ত দিছে, আপনি যেখান থেকে এই ফরম্যাটটা নিয়ে আসছেন ওইখানে আপনি ম্যাথমেটিক্সকে বলেন নাই, জাস্ট ইউজ করছেন আর কি ম্যাথমেটিক্যাল টার্ম, যে আমি যেখান থেকে নিয়ে আসছি ওইখানে এই যে সাইডগুলা, এই সাইডগুলা হাইটের সাথে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, সাইড চেঞ্জিংটা হাইটের সাথে কি প্রপোর্শনাল, মানে সাইড চেঞ্জ হচ্ছে। সাইড কি, এই যে রেডিয়াসটা সমান থাকে না, রেডিয়াস কি সমান থাকে না, এই যে রেডিয়াসটা আস্তে আস্তে বাড়তেছে বা উপর থেকে নিচে আসলে রেডিয়াসটা আস্তে আস্তে কমতেছে, হাইট চেঞ্জিংয়ের সাথে রেডিয়াস প্রপোর্শনাল, মানে রেডিয়াস চেঞ্জ হচ্ছে। তো ওইখান থেকে আপনি এই ফরম্যাটটা নিয়ে আসছেন, রেডিয়াস চেঞ্জ হচ্ছে, মাথায় রাখবেন যে রেডিয়াস চেঞ্জ হওয়ার থেকে আপনি এই ফরম্যাটটা নিয়ে আসছেন, ম্যাথমেটিক্স আপনাকে এটা দিয়েছে। এখন আপনি যদি লাস্টে এসে বলেন আর তুমি এটা দিছো, আমি এখন যেখানে রেডিয়াস চেঞ্জ হচ্ছে না, যেখানে রেডিয়াস ফিক্সড ওইখানে আমি এই ফরম্যাট ইউজ করবো, তো ম্যাথমেটিক্স অবশ্যই আপনাকে আনডিফাইন্ড দিবে যে ভাই তুমি নিয়ে আসছো হচ্ছে রেডিয়াস চেঞ্জ হচ্ছে ওখানে ওইটার জন্য, যেটার জন্য নিয়ে আসছেন ওই দুইটা থেকে আপনি অ্যাপ্লাই করতে পারছেন কোনো কেউ আর গ্লাসেও। এখন ব্যালেন্স শেপে যখন আপনি যাচ্ছেন তখন ম্যাথমেটিক্স আপনাকে রেজাল্ট দিচ্ছে না, কারণ ম্যাথমেটিক্স বলতেছে ভাই তুমি নিয়ে আসছো একটা শর্ত ইউজ করে, তুমি শর্ত ইউজ করছো হচ্ছে রেডিয়াস চেঞ্জ হচ্ছে, বাট এখানে তো রেডিয়াস চেঞ্জ হচ্ছে না, এখানে কি রেডিয়াস চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে না, তাহলে তোমার তো আমি এই ফরম্যাট থেকে এটার সূত্র দিতে পারি না। এখন আপনি ম্যাথমেটিক্সকে জিজ্ঞেস করলেন যে দেখেন ভাই তো আমার তো একটাই ফরম্যাট দরকার, আমি এত সূত্র দিয়ে কী করবো, তখন ম্যাথমেটিক্স আপনাকে মানে বেঁধে রাখে না। ম্যাথমেটিক্স বলছে আচ্ছা দেখো তুমি এই ফরম্যাটটাকে সাজাই এমনভাবে লেখো যে যেখানে R1 R2 সমান হলেও আনডিফাইন্ড কোনো পার্ট আসবে না, এটা আপনার দায়িত্ব, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আপনি সাজাবেন। তো কীভাবে সাজাবেন, ম্যাথমেটিক্স আপনাকে এখানে থামায় রাখে নাই, যে আপনাকে বলছে তুমি রেডিয়াস চেঞ্জের জন্য এটা আনছো, তো এখন তুমি এটাকে সাজায় এমনভাবে লেখো যেন রেডিয়াস যদি চেঞ্জও না হয় ফিক্সড হয় তখন তুমি এই ফরম্যাটটা ইউজ করতে পারো। তখন এটাকে আপনাকে সাজায় লিখতে হবে এমনভাবে যেন নিচের ডিনোমিনেটরে যখন মানে কি জিরো না আসে, R1 R2 যেন সমান না, সমান হলে তো জিরো আসবে। তাহলে এটা কীভাবে করবেন, এই যে আপনাকে ম্যাথমেটিক্স দিয়ে দিছি উপরের পার্টটা দেখেন R2 কিউব মাইনাস R1 কিউব, এখান থেকে আপনি কিউবিক ফরম্যাট আনতে পারেন, আনলে কি R2 মাইনাস R1 ইন্টু R2 স্কোয়ার প্লাস R1 R2 প্লাস হচ্ছে R1 স্কোয়ার,
এই যে এই জিনিসটা উপরের এই যে কিউবিক পার্টটা a কিউব মাইনাস b কিউব থেকে আমি এটা লিখছি। আর নিচে কি আছে দেখেন r2 মাইনাস r1, নিচে কি আছে বলেন r2 মাইনাস r1। এখন দেখেন আপনি r2 মাইনাস r1 আর r2 মাইনাস r1 দুইটা কাটবেন। যখন আপনি এখনো কি আপনি ম্যাথমেটিক্সকে বলছেন যে ম্যাথমেটিক্স আপনাকে এখনো অ্যালাউ করে নাই যে আপনি এখানে ওই এই জিনিসটা r1 r2 সমান ইউজ করতে পারবেন, কারণ আপনি এটা নিয়ে আসছেন না r1 আর r2 কি সমান না। যেহেতু r1 r2 সমান না, তাহলে আমি বলতে পারি না যে r2 মাইনাস r1 r2 মাইনাস r1 ইজ নট ইকুয়াল 0, r2 মাইনাস r1 ইজ নট ইকুয়াল 0। ঠিক আছে, তো ম্যাথমেটিক্স আপনাকে এটাই তো বলতেছে যে r2 মাইনাস r1 ইজ নট ইকুয়াল 0। তাহলে এখন আপনি r2 মাইনাস r1 যেহেতু 0 না, এটা একটা ভ্যালু আছে, তার মানে আপনি এটা দিয়ে এটাকে কি কাটতে পারবেন। যদি 0 হয়ে যাইতো তখন আপনি কি কাটতে পারতেছেন না, কারণ আপনি আপনার চিন্তা কি আপনি ব্যালেন্স শেপে নির্ণয় করতেছেন। আমি কোন শেপের আরও একটা মানে এই ফরম্যাটটাকে আর একটু সাধারণ ফরম্যাট করি, এই ফরম্যাটে রাখবো না, এই ফরম্যাটটা আমি নির্ণয় করতে পারতেছি না। তো এই শেপ কিন্তু এটারই, যেখানে r1 r2 সমান না, তো এটাকে আর একটু তাহলে যেহেতু r1 r2 সমান না, তখন আপনি এটা কাটতে পারছেন। যদি আপনি শুরুতেই চিন্তা করে নিতেন যে আমি ব্যালেন্স শেপের ইউজ করবো, তখন r1 r2 তো সমান, কাটা যাবে না, মানে এই ফরম্যাট থেকেও আপনি ব্যালেন্স শেপ নির্ণয় করতে পারতেছেন না। তো দেন আপনি এটা কাটাকাটি করলেন, কীভাবে কাটাকাটি করলেন দেখলাম যে এটা 0 না, আর r2 মাইনাস r1 এটা 0 না, তো কাটাকাটি করা যাচ্ছে। দেন পরের লাইন কি আসবে, r2 স্কোয়ার প্লাস r1 r2 প্লাস r1 স্কোয়ার প্লাস r1 স্কোয়ার। এই যে এই পার্টটা, এই যে ম্যাথমেটিক্স আপনাকে এখন লাস্ট একটা পার্ট দিছে যে এটাতে আপনি r1 r2 সমান বসাইলেও, যে স্পেশাল কেসটা আপনি যে স্পেশাল কেসের কথা আপনি বলছেন যে r1 r2 সমান বসাইলেও আপনি কি উল্টাপাল্টা রেজাল্ট পাবেন না, মানে আনডিফাইন্ড রেজাল্ট পাবেন না, কারণ এখানে আপনার 0 আসার মতো কোনো টার্মই নাই, বা মানে যেই কারণে 0 আসছিল ওই নিচের ভাগ যে জিনিসটা ভাগের কারণেই তো ডিনোমিনেটরে 0 হচ্ছে, কারণ এখানে ডিনোমিনেটরই নেই। তখন আপনি দেখতেছেন যে আরে ম্যাথমেটিক্স তো আমাকে ক্যালকুলেশনের মাধ্যমে ওই রেডিয়াস চেঞ্জিংয়ের জন্যই এমন একটা ইকুয়েশন মানে পার্ট দিল যেখানে ডিনোমিনেটরে নেই, মানে নিচে যে ভাগের নিচে যেটা থাকে ওইটাই নেই, ডিনোমিনেটর নাই। এখন যেহেতু ডিনোমিনেটর নাই, তার মানে ওইটা 0 হওয়ারই পসিবিলিটি নাই। যদি থাকতো তখন ওইটা 0 হওয়ার পসিবিলিটি ছিল, এই যে এখানেও 0 হয়েছে এখানেও 0 হয়েছে, যদি আপনি ব্যালেন্স শেপের জন্য ইউজ করতেন। বাট আপনি রেডিয়াস চেঞ্জিংয়ের জন্য এমন একটা ফরম্যাট দাঁড় করাইছেন, ব্যালেন্স শেপের রেডিয়াস কিন্তু চেঞ্জ হচ্ছে না, রেডিয়াস চেঞ্জিংয়ের জন্য এমন একটা ফরম্যাট দাঁড় করাইছেন যেখানে ডিনোমিনেটর নাই। তো ডিনোমিনেটর নাই মানে হচ্ছে এটা 0 হওয়ার পসিবিলিটিও নেই, যে জিনিসটা নাই ওটা আবার ওটার মানই তো হওয়ার পসিবিলিটি নাই, তার মানে এটা 0 হওয়ার পসিবিলিটি নাই মানে হচ্ছে এটা আনডিফাইন্ড হওয়ার পসিবিলিটিও নাই। সো এটা আনডিফাইন্ড হচ্ছে না, ম্যাথমেটিক্স আপনাকে এমন একটা ফরম্যাট দিয়ে দিছে যে যেখানে দেখো এখানে ডিনোমিনেটর নাই, তুমি এখন ইউজ করতে পারো। বুঝছেন? এভাবে আপনি মানে ম্যাথমেটিক্স দ্বারা মানে এগুলা ফিল করে শিখবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।